গুড মর্নিং এভরিওয়ান। 3 মে 2024 এক্সামিনেশন সকালবেলা আপনারা যারা জয়েন করতে পেরেছেন তাদেরকে ওয়েলকাম এবং কংগ্রাচুলেশন। আপনারা আহ, গত রাতে বৃষ্টি হয়েছে, তো আমার নিজের ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছিল। আপনারা ঘুম থেকে উঠে জয়েন করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। তো আজকের এই সকালের প্রথম সেশনে আমরা রিডিং করতে যাচ্ছি। আমরা যে রিডিং ম্যাটেরিয়ালটা চুজ করেছি বা স্টুডেন্টরা যেটা চুজ করেছেন সেটা হচ্ছে কেমব্রিজ 14 টেস্ট 2 প্যাসেজ 3। এটার কোশ্চেন টাইপস গুলোর সবগুলো আমরা একটু টাচ করে যাব এবং যতটা সম্ভব আমরা সলভ করবো আগামী আমাদের 2 ঘন্টার সেশনে। তো আমরা জানি যে যখন আমরা প্যাসেজ সলভ করতে যাচ্ছি, ফার্স্ট থিং টু ডু, প্রথম যে কাজটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে হেডলাইনটা পড়ে ফেলতে হয়। হেডলাইন আমরা পড়ি প্যাসেজটা কি রিলেটেড সেটা নিয়ে বোঝার জন্য। লাস্ট একটা সেশনে কি কারণে যেন আমরা এই প্যাসেজের হেডলাইনটা পড়েছিলাম, তো তারপরেও আমি আপনাদেরকে যাদের মনে আছে বা যাদের মনে নেই, আরেকবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি এই কথাটার মানে কি হতে পারে। ওয়াই কোম্পানি শুড ওয়েলকাম ডিসঅর্ডার। এখন কথাটা দিয়ে ওরা আসলে প্রথমত একটা জিনিস স্টেটমেন্ট দিচ্ছে, হ্যাঁ। ওরা প্রথমত বলে দিচ্ছে ওদের দাবি এটা, সেটা হচ্ছে কি কোম্পানিজ শুড ওয়েলকাম ডিস অর্ডার। এখানে কোম্পানিজ মানে কোম্পানিজ, দুটো ইন্টারেস্টিং শব্দ, একটা হচ্ছে ওয়েলকাম আর আরেকটা হচ্ছে ডিসঅর্ডার। ওয়েলকাম এখানে ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, রাইট। আমরা সাধারণত ওয়েলকাম বলে জানাই। এখানে আপনারা ওয়েলকামের যে মিনিংটা জানেন সেটাই এখানে ইউজ হচ্ছে। ওয়েলকামের মানে কি এভরিওয়ান? ওয়েলকাম মানে কি? স্বাগতম স্যার। স্বাগতম জানানো। তাহলে এখানে ওই জিনিসটাই বোঝাচ্ছে আসলে। ওয়েলকাম মানে হচ্ছে ওরা আস মানে এই ডিসঅর্ডারটাকে ওরা যেন আসে এবং সেটাকে যেন ওরা অ্যাপ্রিসিয়েট করে। হুম। তো এখানে আসলে অ্যাপ্রিসিয়েট দা অ্যাপিয়ারেন্স। এখানে অ্যাপিয়ারেন্স বলতে উপস্থিত হওয়াকে বোঝাচ্ছে আর কি। তো কারো একজনের উপস্থিত হওয়াকে অ্যাপ্রিসিয়েট করতে হবে কোম্পানির। কার উপস্থিত হওয়াকে? ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে তো আপনারা বুঝতেই পারছেন, অর্ডার মানে হচ্ছে সবকিছু শৃঙ্খলার মধ্যে থাকা, তাই না? তাহলে ডিসঅর্ডার মানে হচ্ছে বিশৃঙ্খলা। ডিসঅর্ডারের কোনো সিনোনিম কেউ বলতে পারবেন? ডিসঅর্ডারের কোনো সিনোনিম? হোয়াট শুড বি দ্য সিনোনিম? haphazard, হ্যাজার্ড। chaos, hazard. ক্যাওস। ক্যাওসটা আমার মনে হয় ভালো হলো, হ্যাঁ তাই না? ক্যাওস, এইটা বেটার শোনাচ্ছে। ডিসঅর্ডার মানে ক্যাওস বোঝাচ্ছে। এখন এইটা কি কোনো ভালো কথা, অদ্ভুত কথা না? এই প্যাসেজটা এবং এটার হেডলাইন খুবই ইন্টারেস্টিং। আপনারা যারা রাইটিং এ পরবর্তীতে মনোযোগ দেবেন আপনারা এইভাবে হেডলাইন গুলোকে চুজ করবেন। ঠিক মানুষ যে জিনিসগুলো জানে যে বিশৃঙ্খলা করা উচিত না, হ্যাঁ, সৎ পথে থাকা উচিত, সোজা পথে থাকা উচিত, উল্টাপাল্টা কিছু একটা লিখলে এটা কিন্তু কি হয়, ক্যাচি বা ক্লিক বেইট টাইপের হেডলাইন হইতে পারে। এইটা একটা ক্লিক বেইট টাইপের হেডলাইন এবং খুবই সুন্দর হেডলাইন। ওয়াই কোম্পানিজ শুড ওয়েলকাম ডিসঅর্ডার। কোম্পানিদের উচিতই হচ্ছে এই ক্যাওসটাকে ওয়েলকাম জানানো। এবং কেন, ওয়াই, কেন এটা করা উচিত, পুরো প্যাসেজ তাহলে এই জিনিসটা নিয়ে আলোচনা করবে। যখন কোনো প্যাসেজ আপনারা সলভ করতে যাচ্ছেন প্রথমেই যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে কোয়েশ্চেন টাইপস। কি কি কোয়েশ্চেন টাইপস আপনাদের আসলে হ্যান্ডেল করতে হবে। কারণ কোয়েশ্চেন টাইপস গুলোর উপর বেস করে আপনি আসলে আপনার প্রায়োরিটি লিস্ট তৈরি করবেন যে কোন কোয়েশ্চেন টাইপকে আপনার আগে দেওয়া উচিত বা কোন কোয়েশ্চেন টাইপকে পরে। তো আজকে যখন আপনারা এই প্যাসেজটার দিকে তাকাচ্ছেন, আমরা যেটাতে এসেছি আর কি, রিডিং 14, কেমব্রিজ 14 টেস্ট 2 প্যাসেজ 3। তো আপনারা দেখবেন যে এটার শুরুতে আছে হচ্ছে লিস্ট অফ হেডিংস বা হেডিং ম্যাচিং টাইপের প্রশ্ন, 27 থেকে 34 পর্যন্ত। 27 থেকে 34 অনেকগুলো প্রশ্ন, আসলে 7টা প্রশ্ন। ম্যাচিং হেডিং, হেডিং ম্যাচিং। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কোশ্চেন টাইপ। পরের প্রশ্নগুলো পরের দিকে আছে। প্রথম আছে 35 থেকে 37, অল্প কয়েকটা গ্যাপ ফিলিং।
গ্যাপ ফিলিং 38 থেকে 40 পর্যন্ত আছে, ট্রু ফলস নট গিভেন। ওকে, এই কোয়েশ্চেন টাইপ গুলো আমাদের কাছে আছে। তো এবার তাহলে আমাদের প্ল্যান যেটা হবে সেটা হবে যে আমরা হেডলাইন ম্যাচিংটা শুরু করতে পারি, কারণ এটা আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফেরই আসলে করতে হবে। তাহলে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এক দুটা হেডলাইন সলভ করে ফেলতে পারি। তারপর আমরা হচ্ছে গ্যাপ ফিলিং এর দিকে তাকাতে পারি, যে আমরা যখন প্যারাগ্রাফ গুলো সলভ করছি তখন আমাদের কোনো গ্যাপ ফিলিং বা ট্রু ফলস নট গিভেন করা হয়ে যাচ্ছে কিনা। তো আমরা সেগুলোর দিকেও আসলে মনোযোগ দিই, সেগুলোকেও আমরা একটু কভার করে ফেলতে পারি। তো চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। আমাদের প্রথম কোশ্চেনটা একটু হচ্ছে হেডলাইন ম্যাচিং এর একটা প্যারাগ্রাফ আমরা শুরু করব এখন সলভ করাটা। হেডলাইন ম্যাচিং। তো হেডলাইন ম্যাচিং এর জন্য আমরা প্রথমে যেটা করব আর কি, সেটা হচ্ছে যে আমরা প্রথমে প্যারাগ্রাফটা পড়ব। রিড প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ পড়ার সময় আমরা হচ্ছে টু সেন্টেন্স, বর্তমানের প্যাসেজ গুলোতে মানে রিসেন্ট প্যাসেজ গুলোতে এটা বেশি অ্যাপ্লাই করা যায়, যেহেতু কেমব্রিজ 14টা আসলে 15 এর আগের প্যাসেজ। আমি আপনাদেরকে বলেছি যে 15 এর পর থেকে আসলে রিডিংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এবং আমরা ওই অ্যাপ্রোচই আসলে ফলো করব। 15 এর আগে 13 এবং 14 কিছুটা কিন্তু রুলস গুলো দেখবেন যে যতটা সুন্দর করে 18 17 অ্যাপ্লাই করা যাচ্ছে ততটা হয়তো করা যাচ্ছে না। তারপর স্টিল আমরা ট্রাই করে দেখবো টু সেন্টেন্স, ফোর সেন্টেন্স অ্যাপ্রোচ। টু সেন্টেন্স প্রথমে আমরা ট্রাই করব, পরে একবার আমরা হচ্ছে হেডলাইন চেক করব। হেডলাইন চেক, আমাদের অ্যান্সার ততক্ষণে চলে আসতে পারে। যদি না চলে আসে আমরা আরো দুটো সেন্টেন্স পড়বো, টু সেন্টেন্সেস মোর। দেন আরেকবার আমরা চেক করব, কি যদি যে আমরা ভাইয়া, দেখি পেজ 3-তে তো এটা পাচ্ছি না। আসছে ক্যামব্রিজ আপনার। 14 এর পেজ ওয়েট 3 ঠিক আছে? ওয়েট ওয়েট ওয়েট। তো দেন টু সেন্টেন্স আবার আমরা পড়বো, তারপর আবার আমরা হেডলাইনকে চেক করব। এটা হচ্ছে আমাদের ফোর সেন্টেন্স অ্যাপ্রোচ। এবং যদি আমরা ফোর সেন্টেন্সে না পাই তাহলে আমাদের একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ আছে, ওই অল্টারনেটিভ অ্যাপ্রোচের দিকে আমরা যাব। সো সবাই আপনারা আরেকবার করে দেখুন আমাদের আজকের কোশ্চেনের ম্যাটেরিয়াল গুলো ভালো করে একটু পড়ুন। টেস্ট 2 লেখা আছে কিন্তু, এবং প্যাসেজ 3। ওকে, সো চলুন এবার আমরা হচ্ছে লাস্টের এখানে যাব। হেডলাইনের বানানটা ঠিক করে ফেলেন। কোনটা? শেষে যে টু সেন্টেন্স হেডলাইন চেক, টু সেন্টেন্স হেডলাইন চেক, লাস্টের হেডলাইন বানানটা স্যার ডিটা বাদ পড়ে গেছে। ওকে, সো কেমব্রিজ 14 টেস্ট 2 প্যাসেজ 3। ঠিক আছে, চলুন এবার আমরা সলভ করা শুরু করি। লেটস সি। অবভিয়াসলি যখন আমরা দেখতে পাচ্ছি যে হেডলাইন চেক করতে হবে, এখানে আমাদের কোশ্চেন টাইপটার ব্যাপার তো আমরা জানি। এখানে 27 থেকে 34 পর্যন্ত আমাদের বিভিন্ন সেকশন গুলোর নাম লিখে দেওয়া আছে। সেকশন গুলোর নাম মানে হচ্ছে যে এই যে আমাদের এই প্যাসেজ গুলো, এগুলো এক একটা সেকশন আসলে। আর এখানে সেকশন গুলোর সাথে আমাদের এখানে লিস্ট অফ হেডিংস থেকে একটা করে হেডলাইন ম্যাচ করতে হবে। আমরা হেডলাইন গুলোকে আগে একটু আমাদের ওয়ার্কিং বোর্ডে নিয়ে রাখি, তারপর আমরা এক একটা করে প্যাসেজ গুলোকে দেখা শুরু করব। এটা আমাদের হেডিং। ওকে, আমরা করতে যাচ্ছি সেকশন এ কে এখন সলভ। আগে আমরা হেডলাইন গুলো পড়বো না, আগে হেডলাইন পড়ে আসলে আমাদের লাভ নেই, এটা অনেকটাই আমাদের লিসনিং এর প্রশ্নগুলোর মতো আর কি। তো প্রথমে হেডলাইন পড়ে আমাদের লাভ নেই, আগে আমরা প্রথমে প্যাসেজের থেকেই পড়াটা আসলে শুরু করে দেবো। লেটস স্টার্ট রিডিং দ্য প্যাসেজ। প্রথম প্যাসেজটার দিকে আমরা একটু তাকাই, দেখি এটাকে একটু বড় করা যাক।
বড়সড় একটা প্যাসেজ, তাই না? 3 লাইনের একটা প্যাসেজ। লেটস সি। মিতু ম্যাম আছেন? চলুন আপনি পড়া শুরু করুন। আসলে মনোযোগ সলভ করে দেখি। ওকে, পড়ুন, প্রথম লাইনটাকে একটু পড়ুন, কি লেখা আছে? অর্গানাইজেশন, Organization is big business. তারপর Whether it is of our life, all those inboxes and calendars, or how companies are structured. A multi-billion dollar industry helps to meet these needs. আচ্ছা, এই পর্যন্ত আমরা একটু পড়ে নেই। এখানে আমার একটা পছন্দের শব্দ হচ্ছে অর্গানাইজেশন, কারণ এটা খুবই মিসলিডিং। এখানে অর্গানাইজেশন শব্দটার মিনিং কি বোঝাচ্ছে এটা কিন্তু আম, মানে হুট করে ধরাটা ইজি না। সো এখানে অর্গানাইজেশন বলতে কি বোঝাচ্ছে আসলে? প্রতিষ্ঠান, রাইট, বাকিরা ব্যবস্থা সবাই? সংস্থা। ব্যবস্থাপনা। সংস্থা, প্রতিষ্ঠান। না, এটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে দা ওয়ে অফ অর্ডার, আমার কাছে এটা মনে হচ্ছে। ওকে, এখানে কিন্তু প্রতিষ্ঠান মিনিংটা আসলে বোঝাচ্ছে না, এবং প্রতিষ্ঠান মিনিং যে বোঝাচ্ছে না সেটা আমরা কিভাবে বুঝবো, তাই না? প্রতিষ্ঠান তো একটা প্রচলিত মিনিং এটার। এটার মিনিং যে প্রতিষ্ঠান বোঝাচ্ছে না, নট নট ইনস্টিটিউশন। এটার মিনিংটা ইনস্টিটিউশন নয়, আমরা যেটা সহজে মনে করি। কিন্তু এটা আমি বুঝবো কিভাবে? বুঝবো হচ্ছে যে পরের লাইন থেকে, যেটাকে আমি সবসময় আপনাদের বলি যে রিডিং একসাথে আপনি কোনো আননোন ওয়ার্ডের মিনিং বোঝার জন্য বা কোনো মিনিং বোঝার জন্য আপনারা সবসময় 2 সেন্টেন্স, ইন জেনারেল, শুধু মানে আমাদের লিস্ট অফ হেডিংস এর জন্যই না, ইন জেনারেল যখনই পড়ছেন সবসময় হচ্ছে গ্রুপ মানে ক্লাস্টার্ড করে পড়বেন, 2-3টা সেন্টেন্স সবসময় একসাথে পড়বেন। পড়লে আপনি একটু অনুমান করতে পারবেন যে এখানকার শব্দগুলো আসলে কি বোঝাচ্ছে। স্যার, অর্গানাইজেশন, স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি। না না আসতেছে, এখন একটু শুনুন। অর্গানাইজেশন ইজ এ বিগ বিজনেস, এটা বড়সড় একটা ব্যবসা। এবার পরের সেন্টেন্সটা আসলে ইঙ্গিত করছে অর্গানাইজেশন মানে কি বোঝাচ্ছে। Whether it is our life, all those inboxes and calendars, and how companies are structures, এই যে এইগুলো হচ্ছে আমাদের জন্য ইঙ্গিতের কথা। ইনবক্স, ক্যালেন্ডার, অর, ওয়াইদারের সাথে এখানে মিল দিয়েছে আসলে অর, মানে গ্রামাটিক্যালি এই এই অরটা কোথায় থেকে এসেছে? এই অরটা এসেছে হচ্ছে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার থেকে, ওয়াইদার অর। গ্রামারের ভাষায় এটাকে বলে হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন মানে হচ্ছে যে জোড়া কনজাংশন আছে কিছু, যারা একজন যদি উপস্থিত থাকে, আরেকজনের উপস্থিতিকে আপনি খেয়াল করবেন, কারণ তারা দুজন মিলে আসলে বাক্যটাকে তৈরি করে দিচ্ছে। ওয়াইদার থাকলে অর থাকবে, ওয়াইদার অর, মানে ব্যবহারটা হচ্ছে এরকম যে ধরুন ওয়াইদার আই উইল গো দেয়ার, এই পর্যন্ত পড়লে আপনি পুরো মিনিংটা বুঝতে পারছেন না। ওয়েদার আই উইল গো দেয়ার, এই কথাটা আসলে পুরো বাক্যকে মিনিং ক্লিয়ারলি বোঝাচ্ছে না, এটা একটা ডিপেন্ডেন্ট অংশ। অর ওয়েদার আই উইল গো দেয়ার, অর শি উইল কাম, শি উইল কাম, স্টিল ইট ইজ আনডিসাইডেড। তাহলে এখানে খেয়াল করতে হবে, ওয়াইদার আছে এবং অর আছে, রাইট? এই দুটোর পরে একটা কমা আমাদের থাকবে। কমার পরে যে কথাটা বলা আছে গ্রামারের ভাষায়, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? এবং এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ। গতকালকে আমি একটা ক্লাস নিয়েছিলাম এই ক্লজ গুলোর উপরে, আপনারা যারা ছিলেন ওখানে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমি এই জিনিসটার উপর জোর দিয়েছিলাম যে একটা বাক্যের ভেতরে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে যে এটার ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি বলছে। তো ওয়াইদার এবং অর থাকার পরে যদি একটা কমা আমরা খুঁজবো যে কমা আছে কিনা, কারণ কমার পরেই আসলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে। স্টিল ইট ইজ আনডিসাইডেড, এটাই আসলে আসল কথা।
না এখানে আপনারা যদি একটু চেক করেন ওয়াইদার এবং অর, তাহলে ওয়াইদার অর এর আগে পরে যে কথাটা বলেছে এই মানে ওয়াইদার এর পরে এবং অর এর পরে এই দুটো হচ্ছে ওর সাথে আসল মানে মূল দুটো পয়েন্ট, এইটা নাকি ওইটা, মানে বাংলাটা হচ্ছে এটা হয় এটা না হলে ওটা। আর আসল বাক্যটা এইখানে যে বাক্যটা আসলে মূল মিনিংটা নিয়ে আসতেছে সেটা আসলে সেটা এই বাক্যটা, এই দুটো। মাল্টি Companies হ্যাঁ, $2 billion ইন্ডাস্ট্রি। এটা আসলে আসল কথা। তাহলে ওয়াইদার অর এর ব্যাপারটাকে বুঝে নেই। ওয়াইদার ইট ইজ আওয়ার লাইফ, এটা আমাদের লাইফের ব্যাপার, অথবা কোম্পানিরা কিভাবে স্ট্রাকচার হয় আমাদের লাইফে। আমাদের লাইফে কি লাগে, আমাদের লাইফে যে ইনবক্স এবং ক্যালেন্ডারের কথা বলছে। আবার কোম্পানি কি করে স্ট্রাকচার হয়, কোম্পানি স্ট্রাকচার কিভাবে হয় তার সাথে আমাদের লাইফের মিলটা আসলে কোথায়। কোম্পানি কিভাবে স্ট্রাকচার হয় এটাকেই ওরা অর্গানাইজেশন বলছে, এবং এই জায়গায় ওই যে জামান যে মিনিংটা বললো আর কি, গুছায় রাখা, অর্গানাইজ করে রাখা। এখানে অর্গানাইজেশন বলতে আসলে ইনস্টিটিউশনকে বোঝাচ্ছে না, গুছিয়ে রাখাকে বলছে। মানে ডিসঅর্ডারের উল্টাটা, রাইট? ডিসঅর্ডার মানে কেওস, আর ওটার উল্টা হচ্ছে গুছায় রাখা। বুঝতে পেরেছি? তো কোনো কিছু গুছিয়ে রাখাটা বিগ বিজনেস। এখন গুছিয়ে রাখা বিগ বিজনেস কিভাবে হয় আসলে, মানে গুছিয়ে রাখা নিয়ে অনেক বড় একটা ব্যবসা আছে। ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আমাদের বাসায় রান্না হয়, রাইট? সো রান্না একটা অনেক বড় ব্যবসা। কারণ রান্না আম, হয়তো আপনার বাসায় কেউ এসে রান্না করে দিয়ে যেতে পারে, বা আপনার বাইরে থেকে খাবার কিনে আনতে হতে পারে। সব মিলে এটার সাথে অনেক বড় ব্যবসা আসলে জড়িত। তো এরকম গুছায় রাখার ব্যাপারটা অনেক বড় একটা ব্যবসা। দুই ভাবে ওরা এখানে বললো, এটা আমাদের লাইফের ক্ষেত্রেও হতে পারে। লাইফে আমাদের যে ইনবক্স এবং ক্যালেন্ডার মেনটেন করতে হয়, রাইট? আপনাদের মেইল আসে, মেইলটা আপনারা বলতে পারেন যে স্যার জিমেইল তো আমার কাছে ফ্রি, কিন্তু আপনার কাছে ফ্রি, কিন্তু জিমেইল আপনার কাছে যে মানে মেইল পাঠাচ্ছে এটা নিয়ে ওদের আরো ব্যবসা আছে, প্যাসিভ বিজনেস যেটাকে বলে আর কি, যে ওরা আপনাকে অ্যাড ট্যাড দেখাচ্ছে। বা অনেকে আবার গুগলের ওই কেনেন আর কি, ক্লাউড স্টোরেজটা কেনেন, এটাও একটা বিজনেস। ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডার আপনারা ইউজ করেন, বা ক্যালেন্ডার কিনে আনেন আপনারা বাইরে থেকে, এইটা একটা বিজনেসের ব্যাপার। এই ক্যালেন্ডার রাখা বা না রাখা এই জিনিসগুলো কি কাজে লাগে, আপনার অর্গানাইজেশনের কাজে লাগে। অথবা একটা কোম্পানি কিভাবে গুছিয়ে রাখা হবে, হ্যাঁ, এই জিনিসটার জন্য ওদের কনসালটেন্ট লাগে, সাজেশন লাগে। তো সব মিলিয়ে এই সকল গুছিয়ে রাখার যে ব্যাপার স্যাপার গুলো আছে, সকল গুছিয়ে রাখার ব্যাপার, এই সব গুছিয়ে রাখার ব্যাপার মিলে একটা $multi-million ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে, যেটা এটা নিয়ে কাজ করে। সো খুবই ইন্টারেস্টিং। হুট করে দেখায় অর্গানাইজেশনের মিনিংটা বুঝতে সমস্যা হলে আপনারা পুরো প্যাসেজটাকে আসলে ধরতে আপনাদের কষ্ট হয়ে যাবে। হুম। সো জামানকে অভিনন্দন, ও সবার আগে আসলে ধরতে পেরেছিল অর্গানাইজেশন শব্দটার মানে আসলে এখানে কি বোঝাচ্ছে। এখন কি সবাই আপনারা বুঝতে পারলেন দুইটা সেন্টেন্সে কি বোঝাচ্ছে সবাই? ওকে। খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, দু সেন্টেন্স পরে আমরা একবার একটু চেক করব যে আমরা হেডলাইন পাচ্ছি কিনা। হুম। দুই সেন্টেন্স পরে আমরা একবার ট্রাই করব, কারণ হচ্ছে আপনারা দেখবেন যে রিসেন্ট টাইমে বা বইগুলোতে, রিসেন্ট বইগুলোতে আপনারা প্রায় দুই সেন্টেন্স পরেই হেডলাইন ম্যাচ করে ফেলতে পারবেন। আজকে এটা পসিবল হচ্ছে কিনা, লেটস ট্রাই এন্ড সি। আমি হচ্ছে নিচের দিকে হেডলাইনটা রাখছি, দুটো সেন্টেন্সকে রাখলাম। ওকে, এই কথাগুলোর সাথে কোনোটা ম্যাচ করছে কিনা আমরা একটু একবার চোখ বুলিয়ে দেব, ঠিক আছে? সো লেটস সি। কমপ্লেইন অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ এ সার্টেন অ্যাপ্রোচ। সো যখন আপনি অপশনস গুলো পড়ছেন, কারেক্ট অপশন চুজ করার চাইতে রং অপশন চুজ করাটা আপনাদের জন্য ইজি হবে। যেমন এখানে আপনি দুটো সেন্টেন্স পড়েছেন, এখানে আপনি কোনো কমপ্লেন মানে অভিযোগ পড়েন নাই। সো এটাকে আপনি প্রথমেই বাদ দিয়ে দেবেন যে এই হেডলাইনটা আসলে কমপ্লেন রিলেটেড না। ফান্ডামেন্টাল বিলিফস দ্যাট আর ইনফ্যাক্ট ইনকারেক্ট, আপনাকে এখনো কোনো কিছু কারেকশন করেনি। ফান্ডামেন্টাল শব্দটার মানে জানা আছে? এটা আপনারা যেটা জানেন সেটাই। ফান্ডামেন্টাল মানে এনিওয়ান? বেসিক বেসিক প্রাইমারি, রাইট? বেসিক বা আপনার মূল যে বেসিক বিশ্বাসগুলো, মৌলিক প্রাথমিক এই মূল মৌলিক। আচ্ছা, তো ফান্ডামেন্টাল কোনো বিলিফকে এখানে ইনকারেক্ট করা হয়নি। আর্লি রেকমেন্ডেশন কনসার্নিং বিজনেস অ্যাক্টিভিটি, বিজনেস আপনি পড়েছেন,
কিন্তু আর্লি কোনো রেকমেন্ডেশন পড়েছেন কিনা? আর্লি রেকমেন্ডেশন মানে হচ্ছে প্রথম দিকের কোনো সাজেশন আপনার পড়েন। আমি প্রথমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা পরেগুলো করতে পারেন। এই তিনটা হবে না কেন, একটা একটা করে আমরা পয়েন্ট পেলাম যে জন্য আমরা হবে না, এবং এগুলো আমরা দ্রুত বাদ দেওয়ার একটা অভ্যাস করবো যে না, এটা আমাদের অ্যান্সার নয়। 4 নম্বরে খেয়াল করুন, অর্গানাইজেশনস দ্যাট পুট এ নিউ অ্যাপ্রোচ ইনটু প্র্যাকটিস। এইখানে অর্গানাইজেশনের সাথে এজ দেয়া আছে এবং এটা সাবজেক্ট, তাই না? অর্গানাইজেশন গুলো, তাহলে এটা আসলে কিন্তু এই অর্গানাইজেশন মানে আমাদের এখানে যে একটা কমন নাউন ছিল সেটাকে কিন্তু ইন্ডিকেট করছে না। এই অর্গানাইজেশন মানে আসলে ইনস্টিটিউশন গুলোকেই বোঝাচ্ছে। ওই অর্গানাইজেশন গুলো যারা পুট মানে হচ্ছে রাখে নতুন অ্যাপ্রোচকে পুট করে মানে হচ্ছে অ্যাপ্রোচকে তারা হচ্ছে অ্যাপ্লাই করে ইনটু প্র্যাকটিস। আমরা এরকম কোন নতুন অ্যাপ্রোচের কথা আসলে পড়িনি, আমরা এটাকে বাদ দিলাম। কোম্পানিজ দ্যাট হ্যাভ সাফার ফ্রম চেঞ্জিং দেয়ার অ্যাপ্রোচ, সাফার মানে হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যাপ্রোচ নিয়ে আমরা পড়িনি, এটাকে আমরা বাদ দিলাম। হোয়াট পিপল আর ইনক্রিজিংলি এক্সপেক্টেড টু ডু, আমরা কোনো এক্সপেকটেশনের কথা পড়িনি, তো এটাকে আমরা বাদ দিচ্ছি। হাউ টু অ্যাচিভ আউটকামস দ্যাট আর কারেন্টলি ইম্পসিবল, আউটকাম মানে রেজাল্ট, কারেন্টলি মানে বর্তমানে, এটাও আমরা পড়িনি। নাইদার অ্যাপ্রোচ গ্যারান্টি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, নাইদার অ্যাপ্রোচ গ্যারান্টিজ, কোনো অ্যাপ্রোচই গ্যারান্টি দেয় না, এখানে কোনো গ্যারান্টির কথা আসেনি, বাদ। Evidence that a certain approach can have more disadvantage than advantage, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোনো তুলনাও আপনি এখনো পড়েননি, সো এগুলো কোনোটা থেকে আপনার আসলে মানে মূল পয়েন্ট হচ্ছে 2 লাইন থেকে আপনার এখনো অ্যান্সার আসেনি, ডোন্ট ওয়ারি। আপনারা এইটুকু পড়লেন, আর 2 লাইন আমরা একটু পড়বো, পরে আমরা দেখবো যে আমাদের অ্যান্সারটা আসছে কিনা। মিতু ম্যাম ছিলেন আপনি, ম্যাম কোথায়? আনমিউট করুন মিতু। হ্যাঁ, আপনি পরের সেন্টেন্স থেকে একটু আমরা পড়ুন, পরের দুটো সেন্টেন্স একটু পড়ে ফেলুন, এটা এবং এটা পড়ুন। We have. We have we have more strategies for time management, project management, and self-organization than at any other time in human history. Hmm. We are told that we ought to organize our company, our home life, our week, our day, and even our sleep, all as a means of to becoming more productive. প্রোডাক্টিভ। আচ্ছা, এইটুকু পড়লাম আমরা, দুটো সেন্টেন্স এখান থেকে আরো আমরা পড়েছি। না, এই সেন্টেন্স দুটোর মিনিং গুলোকে একটু খেয়াল করি। উই হ্যাভ মোর স্ট্র্যাটেজিস, আমাদের এখন অনেক বেশি স্ট্র্যাটেজিস আছে টাইম ম্যানেজমেন্টের জন্য। তার মানে ওই যে আবারও ইঙ্গিতটা কিন্তু ওই যে অর্গানাইজেশনের দিকেই, হ্যাঁ, গুছিয়ে রাখা। তো আপনি যত এগুচ্ছে আমরা কিন্তু নিশ্চিত হচ্ছি যে এখানে অর্গানাইজেশন বলতে আসলে এই ম্যানেজমেন্ট গুছিয়ে রাখাকে বোঝাচ্ছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং সেলফ অর্গানাইজেশন নিয়ে আমাদের বেশি স্ট্র্যাটেজিজ আছে দেন এনি আদার টাইম এন্ড হিউম্যান হিস্ট্রি। এই জায়গায় আমি আপনাদেরকে একটা জিনিসের দিকে খেয়াল করাতে চাই, যেটা রাইটিং এ স্টুডেন্টরা প্রচুর ভুল করছেন। আপনারা যখন মোর এই মডিফায়ারটা ইউজ করেন, মনে রাখবেন মোর মডিফায়ারটা একটা কম্পারেটিভ মডিফায়ার, এটা দিলে দেন আপনাকে দিতেই হবে। হ্যাঁ, দেন দিয়ে কারো তুলনায় আপনাদের দিতেই হবে, রাইট? স্টুডেন্ট অনেক সময় লিখে ফেলে উই হ্যাভ মোর পিপল, ফুল স্টপ, শেষ। না, মোর পিপল না, উই হ্যাভ হিউজ নাম্বার অফ পিপল, উই হ্যাভ এ গ্রেট নাম্বার অফ পিপল বলতে হবে। মোর কিন্তু মেনির সিনোনিম না, মোর দিলে আপনাকে দেন দিতে হবে, কার তুলনায় মোর এটা দিতে হবে। যাই হোক, আমাদের এখন স্ট্র্যাটেজিস আছে হিউম্যান হিস্ট্রির যে কোনো সময়ের তুলনায় বেশি, তার মানে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর আসলে প্ল্যান ট্যান করি, রুটিন টুটিন আপনারা করেন। উই আর টোল্ড দ্যাট, আমাদেরকে বলা হয় যে উই অট টু মানে কি? উচিত। হ্যাঁ, উচিত। অট টু হচ্ছে Should to, শুডের to. সিনোনিম, Should বা ought to absent. শুডের সিনোনিম। Should. উই অট টু মানে হচ্ছে উই শুড অর্গানাইজ আওয়ার কোম্পানি, আমাদেরকে বলা হয় যে আমাদের নিজেদের কোম্পানিকে অর্গানাইজ করা উচিত, আমাদেরকে হোম লাইফকে অর্গানাইজ করা উচিত। ও আচ্ছা, অর্গানাইজ সবগুলো আসলে তা আমরা এখানে আওয়ার কোম্পানি, অর্গানাইজ আওয়ার হোম লাইফ, অর্গানাইজ আওয়ার উইক, অর্গানাইজ আওয়ার ডে, অর্গানাইজ ইভেন আওয়ার স্লিপ, অল অ্যাজ এ মিনস অফ বিকামিং মোর প্রোডাক্টিভ, আরো প্রোডাক্টিভ হয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই জিনিসগুলো বলা হয়, রাইট?
আচ্ছা, আর 2 সেন্টেন্স আমরা পড়ে ফেলেছি, একবার আমরা চেক করি। এর কি পাখি ডাকলো নাকি কারো বাসার অ্যালার্ম বাজলো? পাখি লিখেছে। স্যার পাখি স্যার আমার বাসায়। কলিং বেল মনে হয়। না না, পাখি ডেকেছে। এর কি খাঁচার পাখি নাকি সত্যিকারের স্বাধীন পাখি? স্যার বাইরে স্যার, সত্যিকারের পাখি স্যার। বাহ, খুবই ভালো লাগলো, খাঁচার পাখি বহুদিন না। পাখির ডাক শুনি না। ন্যাচারাল সাউন্ড। খুবই ন্যাচারাল সাউন্ড। জাতি, এবার আমাদেরকে অ্যান্সার পেতে হবে, কিন্তু আপনারা হতাশ হবেন না যদি কোনো কারণে আমরা অ্যান্সার নাও পাই 4 সেন্টেন্সে। আমাদের অল্টারনেটিভ প্র্যাকটিস আছে, আমরা ওইটাকে বাদ দিব, পালিয়ে যাব, অন্যগুলো সলভ করব, এবং পরে আবার এখানে আমরা ব্যাক করব আরেক, মানে কয়েকটা অল্টারনেটিভ অ্যাপ্রোচের একটা হলো এটা। না দেখি, আমাদের এখন বেশি স্ট্র্যাটেজি আছে টাইম ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে, সেলফ অর্গানাইজেশন নিয়ে। আমাদেরকে বলা হয়ে থাকে আমাদেরকে আমাদের কোম্পানি, হোম লাইফ, উইক, ডে, ইভেন স্লিপ সবগুলোকে যদি আমরা প্রোডাক্টিভ হতে চাই, আরো বেশি আমাদের কি করা উচিত, গুছায় রাখা উচিত। কোন কোনগুলো হবে না এখন আমি সেগুলোর মধ্যে কয়েকটাকে কাটছি। আমরা কমপ্লেন পড়িনি, কমপ্লেন হবে না। ইনকারেক্ট কিনা আমরা এখনো জানি না। আর্লি রেকমেন্ডেশন, বিজনেস স্ট্র্যাটেজি, এটা একটা রেকমেন্ডেশন বটে, এটা আমি কাটলাম না। অর্গানাইজেশনস গুলোর ব্যাপারে আমি পড়িনি, এটা কেন কাটলাম না, কারণ এই যেখানে কিছু রেকমেন্ডেশন দেওয়া আছে, উই আর টোল্ড দ্যাট, তাই না, আমাদেরকে বলা হয়। কোম্পানিজ দ্যাট হ্যাভ সাফার্ড, আমরা কোনো কোম্পানির কথা পড়িনি। হোয়াট পিপল আর ইনক্রিজিংলি এক্সপেক্টেড টু ডু, ইনক্রিজিংলি টোল্ড, এক্সপেক্ট, এটাও মিলতে পারে। হাউ টু অ্যাচিভ আউটকাম দ্যাট আর কারেন্টলি ইম্পসিবল, কারেন্টলি ইম্পসিবল এরকম কোনো কিছু আমরা পড়িনি। নিদার অ্যাপ্রোচ গ্যারান্টি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, দুইটা অ্যাপ্রোচ এখানে আমরা পড়িনি। সার্টেন কজ ডিসঅ্যাডভান্টেজ, এখানে একটা অ্যাপ্রোচের, কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমরা আসলে পড়িনি। ঠিক আছে, এখন দুটো আমাদের হাতে আছে, এই দুটোর মধ্যে কি আমরা অ্যান্সার পাবো নাকি পাবো না, লেটস সি। ঠিক আছে, আপনারা একটু সবাই ভেবে দেখেন তো দেখি, চ্যাট বক্সে আপনারা একটু 1 মিনিট ভেবে নেন। আমি একটা ফোন রিসিভ করি, আপনারা একটু দেখেন তো এটা থেকে কোনো অ্যান্সার আছে নাকি নাই। হোয়াট ইউ থিঙ্ক? আমি জাস্ট একটা ফোন রিসিভ করি। ওকে, তো চলুন আমরা একটু দেখি যে যতক্ষণ আমরা পড়েছি সেটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি অ্যান্সার পেয়েছি কিনা। তো ওকে, আপনারা আনমিউট করতে পারবেন এখন আবার, লেটস সি। আচ্ছা, তো 3কে আমরা অনেকে অ্যান্সার দিচ্ছি, এটা হতে পারে 3 এবং 6 আমাদের ছিল, এমনও হতে পারে দুটোর মধ্যে কোনোটাতেই অ্যান্সার নাই, রাইট? হয়তো অ্যান্সার আরো পরে আছে, বা অ্যান্সারকে আমাদের ওই যে অন্য অ্যাপ্রোচে সলভ করতে হতে পারে, বাট অ্যাকচুয়ালি না, অ্যান্সার আসলে এই দুটোর মধ্যেই আছে। এবং এটার মধ্যে কোনটা আমাদের অ্যান্সার একটু দেখা যায়। আর্লি রেকমেন্ডেশন কনসার্নিং বিজনেস অ্যাক্টিভিটিস, আর্লি রেকমেন্ডেশন কথাটার মানে কি বলেছিলাম মনে আছে কারো? আর্লি রেকমেন্ডেশন মানে, We were told. We are told. না, আর্লি রেকমেন্ডেশন কথাটার মানে আসলে কি, আর্লি কথাটার মানে কি? আমাদের শুরুর একটা দিকেই আর কি সাজেশন দিয়ে আছে। অনেক কিছু বলে প্রথমে দিছে। প্রাধান্য দেওয়া, হ্যাঁ, শুরুর দিকে। প্রাইমারি। প্রাইমারিলি রেকমেন্ডেশন মানে হচ্ছে সাজেশন, প্রাইমারি সাজেশন আর কি। তো এখানে প্রাইমারির কথাটা ইন্ডিকেশন নাই, শুরুর দিকের কথাটার ইন্ডিকেশন নেই।
কিন্তু উই আর টোল্ড এটা আসলে রেকমেন্ডেশন। হ্যাঁ, উই আর টোল্ড এটা রেকমেন্ডেশন। তাহলে উই অট টু, আমাদের এটা করা উচিত। কিন্তু এইখানে যে সাজেশন গুলো সেগুলো কি বিজনেস অ্যাক্টিভিটি নিয়েই শুধু? রাইট, আওয়ার কোম্পানি, হোম লাইফ, অধিকাংশ কোন কি নিয়ে আসলে? একটা হচ্ছে শুধু কোম্পানি নিয়ে। কোম্পানি মানে যে শুধু বিজনেস অ্যাক্টিভিটি তাও কিন্তু না, রাইট? তো কোম্পানি মানে হচ্ছে বিজনেস, ওকে, একটা হতে পারে। কিন্তু হোম লাইফ, উইক, ডে, স্লিপ, এগুলো সব তো আসলে বিজনেস অ্যাক্টিভিটি না, রাইট? অধিকাংশ অংশ আপনার কিন্তু বিজনেস অ্যাক্টিভিটির সাথে মিলছে না। তাহলে পুরো প্যারাগ্রাফের হেডলাইন এটা হয়ে যাবে যেটার সাথে অধিকাংশ অংশ মিললো না। তা তো হওয়ার কথা না আসলে। দেন হোয়াট টু ডু, তাহলে এটা আমাদের জন্য চান্স একটু কম। আর দেখি তো দ্বিতীয়টা কোনোভাবে ম্যাচ করে কিনা। 6 নম্বরটা, হোয়াট পিপল আর ইনক্রিজিংলি এক্সপেক্টেড টু ডু। এখানে কি পিপলদের কথা আসলে বলেছে সবাই? না। এখানে উই তো পিপল স্যার। উই বলেছে, উই হচ্ছে পিপল। হ্যাঁ, উই হচ্ছে পিপল, আমরা কিন্তু আসলে পিপল। উইকে মানে পিপলের সিনোনিম উই বা উই এর বদলে পিপল কিন্তু প্রায় আপনারা দেখবেন যে লেখা হবে। তো এই পর্যন্ত তাহলে মিলল, পিপলদেরকে নিয়ে বলেছে। হোয়াট পিপল আর ইনক্রিজিংলি এক্সপেক্টেড টু ডু, মানে আমাদের কাছে কি আশা করা হয় যে আমরা এটা করব। এখন আমি যদি আপনাদেরকে বলি দুটো কথা, আপনারা দেখুন তো কথা দুটো সেম কিনা। রায়হানের ওখান থেকে সাউন্ড আসছে একটু, হ্যাঁ রায়হান মিউট করে রাখো একটু। তো আমি যদি আপনাদেরকে দুটো কথা বলি, আপনারা আমাকে বলেন যে দুটো কথা দিয়ে একই রকম কথা বোঝাচ্ছে কিনা। প্রথম কথাটা হচ্ছে যে আপনাদেরকে আমি বলছি যে আপনারা প্রতিদিন কেমব্রিজের বাইরে কিছু আর্টিকেল পড়ুন পেপার থেকে, আমি আপনাদেরকে বলছি। তাহলে আপনাদেরকে বলা হলো আমার দ্বারা যে আপনারা কেমব্রিজের আর্টিকেল, মানে নিউজ পেপারের আর্টিকেল পড়বেন। আপনাদেরকে বলা হলো যে আপনারা নিউজ পেপারের আর্টিকেল পড়বেন, এটা একটা কথা। আবার ঘুরিয়ে বলা, আপনাদের কাছে আশা করা হচ্ছে যে আপনারা কেমব্রিজের আর্টিকেল পড়বেন। আপনাদেরকে বলা হলো যে কেমব্রিজের আর্টিকেল পড়ুন, আর আপনাদের কাছে আশা করা হচ্ছে যে আপনারা কেমব্রিজের আর্টিকেল পড়বেন। দুটো কিন্তু আসলে একই রকম কথা, আপনারা জিনিসটাকে বুঝতে দুটো পারবেন, আমাদের রাইট? উচিত স্যার, উচিত। দুটোই কিন্তু একই রকম কথা, যে আপনাদের কাছে কোনো কিছু আশা করা হচ্ছে আর আপনাদেরকে বলা হলো যে এটা করা উচিত। দুটো আসলে একই রকম কথা। এখন উই আর টোল্ড দ্যাট উই শুড ডু সামথিং, মানে আপনাদের কাছে এক্সপেক্ট করা হচ্ছে, ঠিক আছে? আর ইনক্রিজিংলি, এই কথাটা এখানে ইঙ্গিতটা দেওয়া আছে, এই যে মোর দেন এনি আদার টাইম ইন দ্য হিস্ট্রি, রাইট? অন্য যে কোনো সময়ের তুলনায় এখন বেশি। তাহলে আগে কম ছিল, এখন বেশি। ট্রেন্ড যদি আমরা ধরি যে 1800 শতকের তুলনায় বর্তমানে বেশি আমাদের হচ্ছে টাইম সম্পর্কে ম্যানেজমেন্ট করা হচ্ছে, এবং আমাদের কাছে আশা করা হচ্ছে যে আমরা এটাকে মেনে চলবো। তাহলে ট্রেন্ডটা কিন্তু হচ্ছে কিরকম? ইনক্রিজিং, রাইট? সো এই দুটো কথা দিয়ে আমাদের আসলে বেশি মিলে যাচ্ছে এই অপশনটাকে। What people are increasingly expected to do, we are told that we should organize our life, week, even our sleep. এবার আপনারা যদি চারটা সেন্টেন্সকে একসাথে দেখেন, দেখবেন এটা বেশি মিলছে এই 6-এর সাথে। নাও লিস্ট অফ হিডিংস এর একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু হুবহু 100% যে মিলে যাবে তা কিন্তু নয়, 100% আসলে মিলে না, কিন্তু সবচেয়ে বেশি মিলে এটার সাথে। আবার আমি চারটা সেন্টেন্স আপনাদেরকে একটু দেখাচ্ছি। Organization is big business, whether it is our life, all those inbox and calendars, or how companies are organized. A multi-billion dollar business helps to meet this need. We have more strategies for time management, project management, self-organization than any other time in the history. We are told that we ought to organize our life, company, our home life, week, our days, even our sleep. সব মিলে দেখেন এই কথাটারই কাছাকাছি যাচ্ছে। হোয়াট পিপল মানে উই আর ইনক্রিজিংলি এক্সপেক্টেড টু ডু, আমাদের আসলে কি করা উচিত। এই কারণে আপনাদের প্রথম প্রশ্নের অ্যান্সারটা এটা চলে আসছে।
6 নম্বরটা। এখন প্রশ্ন হচ্ছে স্যার, পরের অংশে আপনি যে 4 সেন্টেন্স অ্যান্সারটা দেখালেন, পরের গিয়ে এটা আসলে ঘুরে যাবে কিনা, রাইট? আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য পরের অংশ একটু ইঙ্গিতটা দিচ্ছি, যে এখানে পরের অংশ দেখেন কি বলেছে। Every week, countless seminar workshop take place around the world to tell a paying public, as a we people, that they ought to structure their life in order to achieve that. তার মানে দেখুন আরো কথা বলছে যে প্রতি মাসে প্রতি সপ্তাহে অসংখ্য সেমিনার হয়, ওয়ার্কশপ হয়, আরো এই মানুষজনকে, পেইং পাবলিক মানে মানুষজন টাকা দিয়ে শুনতে আসে যে তাদেরকে কি করা উচিত, what we are expected to do. This rhetoric has also crept into thinking. Rhetoric মানে হচ্ছে আসলে এই মানে কমন একটা ভুল ধারণাকে রেটরিক বলা হয়, যে এটা একটা যে প্রচলিত একটা ভুল ধারণা, এটা মানুষের মাথার ভিতর ঢুকে গেছে, কাদের মধ্যে, বিজনেস লিডারদের, এন্টারপ্রেনারদের মাথাতেও ঢুকে গেছে, যে আসলে আপনি যদি উন্নতি করতে চান আপনাদের আসলে অর্গানাইজ করতে হবে। নাও এখন আপনারা কি একটা ইঙ্গিত পাচ্ছেন এই প্যাসেজ আসলে কি বলতে যাচ্ছে? প্যাসেজ আসলে বলতে যাচ্ছে অর্গানাইজ করে আগানোর চেষ্টা করাটা আসলে ভুল। না, আপনাদের মধ্যে যারা একটু বাসায় বকা টকা খান, যে আহ, আপনারা গুছায় টুছায় রাখেন না, তাদের জন্য নিশ্চয়ই এই প্যারাগ্রাফ প্যাসেজটা আসলে আশার কোনো আলাপ নিয়ে আসতেছে। The number of business school and graduate has massively increased over the past 50 years, essentially teaching people how to organize well. দেখুন প্রত্যেকটা সেন্টেন্স ঘুরে ফিরে এই কথাটাই কি বলছে না, মানুষজনকে আরো বেশি অর্গানাইজ হওয়া উচিত, এবং এটাই তাদেরকে বলা হচ্ছে। এই সেমিনার থেকে বলা হচ্ছে, জেনারেলি আমাদেরকে বলা হচ্ছে, স্কুল থেকে আমাদেরকে বলা হচ্ছে। তো সব মিলে দেখুন মূলত এটা সবচেয়ে বেশি ভাবে যে যে অংশটাকে ইন্ডিকেট করছে, হোয়াট পিপল আর ইনক্রিজিংলি এক্সপেক্টেড টু ডু। সবাইকে ওকে বুঝতে পারছেন আপনারা এই হেডলাইনটা? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। সবাই যদি বুঝার সমস্যা হয় আপনারা অবভিয়াসলি আমাকে বলবেন। আমরা একটা প্রশ্নের জবাব পেয়ে গেছি, যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার এর সাথে সাথে আপনারা ফাইনাল এক্সামে তো আরো দ্রুত এটাকে বের করতে পারবেন, কারণ আপনাদের তা তো বক বক করতে হবে না, শুনতে হবে না। তো আপনারা দ্রুত আসলে বের করে ফেলুন। বের করে একটা জিনিস চেক করবেন, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে এখানে প্যারাগ্রাফ এ তে অন্য কোনো প্রশ্নের আমাদের অ্যান্সার আছে কিনা। অ্যান্সারটা ঠিক যেভাবে আছে এভাবে আপনাদের কিন্তু অ্যান্সার পেপারে লিখতে হবে, এবং আপনারা যখন নিশ্চিত যে এটা অ্যান্সার হয়ে গেছে, তো তখন ওটাকে আপনারা কেটেও দিতে পারেন, যেটা আপনাদের আর অ্যান্সার হবে না। ফাইনাল এক্সামে যারা কম্পিউটার বেজে দিবেন আপনাদেরকে কারেক্ট অ্যান্সারটা এভাবে ক্লিক করে বসাই দিতে হবে কারেক্ট অ্যান্সারের জায়গায় আর কি। ওকে, চলুন এবার আমরা একটু দেখি এই কোশ্চেন মানে এই প্যারাগ্রাফটা থেকে আমাদের অন্য কোনো কোশ্চেন আরো এসেছে কিনা। আমরা চেক করব। আমরা তাহলে যে এখান থেকে একটা অ্যান্সার পেয়েছি, ম্যাচিং হেডলাইন্স এর একটা হেডলাইন পেয়েছি। আমরা দেখবো একটু গ্যাপ ফিলিং বা ট্রু ফলস নট গিভেন, এই দুটো কোশ্চেন টাইপই অ্যান্সার সিরিয়াল মেনটেন করে। তাহলে আমরা শুধু প্রথম প্রশ্নটাকে খেয়াল করব। প্রথম প্রশ্ন এই দুটার কোনোটা যদি আমাদের এখান থেকে চলে আসে তাহলে তো আসলো, আর যদি প্রথমটা না আসে তাহলে বাকিগুলো আসলে আসেনি, যেহেতু সিরিয়াল মেনটেন করে ওরা। চলুন একটু আপনারা গ্যাপ ফিলিং এর প্রশ্নগুলোকে দেখে আসি। এই যে দেখি আমরা আমরা কি প্রথম অ্যান্সারটা পেয়ে গেছি কিনা, লেটস সি। আমাদের 35 নম্বর প্রশ্নটা কি বলছে, সবাই কে পড়বেন? একটু মিতু তো পড়েছেন, অন্য কেউ? সেকেন্ড ভলান্টিয়ার কে হবেন? মাসুম পড়তে যাচ্ছেন, মাসুম পড়ুন। নিউমারাস। Numerous training sessions are aimed at people who feel they are not dash enough. আচ্ছা, আমরা তো যে ট্রেনিং সেশন আর এইমড অ্যাট পিপল, অনেকগুলো ট্রেনিং সেশন আসলে মানুষজনকে দেয়া হয় যারা ফিল করছে। এখানে হু বলতে কাকে বোঝাচ্ছে? ওই মানুষগুলো কি ফিল করছে, যাদেরকে ট্রেনিং দেওয়া হয়, হ্যাঁ যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তারা ফিল করছে, এই পিপলরা ফিল করছে দে আর নট, এই দেও হচ্ছে পিপলরা, আর নট ড্যাশ এনাফ। তাহলে আমাদেরকে দেখতে হবে ওই মানুষগুলো নিজেদেরকে কি মনে করছে, তারা কি এনাফ না। এখন এটার মাসুম আমরা কিন্তু পড়েছি, রাইট? ওই যে কাউন্টলেস সেমিনার, হ্যাঁ, নিউমারাস সেমিনার, আমরা কিন্তু এখানে সেমিনারের কথা পড়েছি, ট্রেনিং এর কথাটা পড়েছি, এই যে এই জায়গাতে আমরা পড়েছি এভরি উইক। মাসুম দেখেন তো তাহলে আবার এখানে কি বলেছে। every week countless seminars and workshops take place
around the world to tell paying public that they ought to structure their life in order to structure. স্ট্রাকচার তো ভার্ব, এখানে কি ভার্ব চেয়েছে দেখি তো একটু না, ওখানে বলা হচ্ছে আছে। অ্যাডজেক্টিভ adjective চাচ্ছে না, হচ্ছে। অ্যাডজেক্টিভ চাচ্ছে না এখানে। আমরা একটু প্রশ্নগুলোকে জি। হাতের কাছে রাখি, দাঁড়া। ওয়ান ওয়ার্ড আমরা লিখতে পারবো তাই না, এক ওয়ার্ডের বেশি কিন্তু আমরা লিখতে পারবো না। এখানে হালকা একটু ঝামেলা আসতো। ঝামেলাটা হচ্ছে আমাদেরকে এখানে চুজ করতে হবে একটা অ্যাডজেক্টিভ। উই নিড টু চুজ আ অ্যাডজেক্টিভ। তারা ড্যাশ এনাফ না, যথেষ্ট পরিমাণে কিছু একটা তারা না, মানুষজনগুলো কিছু একটা না। মানুষজনগুলো কি না, আপনারা কারা কি না এটা খুঁজতে হবে, এটা আপনারা কিন্তু ফিল করবেন। নট ড্যাশ এনাফ, খুব গুরুত্বপূর্ণ অংশ। আর ট্রেনিং সেশন মানে সেমিনার, বোঝা যাচ্ছে। আরেকবার একটু আমরা একটু চেক করে দেখি মাসুম, আরেকবার ট্রাই করি আমরা। তো এভরি উইক কাউন্টলেস সেমিনার, ট্রেনিং সেশন আমরা পাচ্ছি, ওয়ার্কশপ পাচ্ছি, টেক প্লেস ঘটে, ওকে এই পর্যন্ত গুড। আমাদের দরকার এই পেইং পাবলিকরা কি এনাফ না, টেলিং এ পেইং পাবলিক দ্যাট দে অট টু স্ট্রাকচার দেয়ার লাইফ ইন অর্ডার টু অ্যাচিভ দিসটা কি, দিসটা লাইফ স্যার অর্গানাইজ না Organized স্যার, enough. প্রোডাক্টিভ সেন্টেন্স আছে। আচ্ছা দিসটা আগের প্রোডাক্টিভ সেন্টেন্সে বোঝা যাচ্ছে তাই না? তো জি। আগের সেন্টেন্স একটু পড়ে দেখেন মাসুম, আগের সেন্টেন্সে দেখেন তো দিস বলতে কি বোঝাচ্ছে। We are told that we ought to organize our company, our home life, our week, our day, and even our sleep, all as a means of becoming more productive. আচ্ছা, তো পরের organize. লাইনটা পড়ুন, হ্যাঁ এবার পরের লাইনটা পড়ুন। এভরি উইক Every week, countless seminars and workshops take place around the world to tell a paying public that they ought to structure their lives in order to achieve this. এখানে দিস বলতে কাকে বোঝাচ্ছে? প্রোডাক্ট এই যে মোর এই যে অর্জন করা যে More অর্গানাইজ productive. প্রোডাক্টিভ Organized হবে কি? মোর প্রোডাক্টিভ না, এখানে দিস বলতে মোর প্রোডাক্টিভ কে বোঝাচ্ছে। সবাই একটু খেয়াল করুন, দিস বলতে মোর প্রোডাক্টিভ কে বোঝাচ্ছে, মানে পিপলদেরকে কি হতে হবে, আরো বেশি প্রোডাক্টিভ হতে হবে। তাহলে এইবার আমাদের একটা কথা এখানে মিলে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে আরো বেশি মানে মোর প্রোডাক্টিভ হতে হবে। মানেটা আসলে কি, মানে হচ্ছে আমরা প্রোডাক্টিভ যথেষ্ট না, উই আর নট এনাফ প্রোডাক্টিভ। ইনাফ হয়ে যাবে। হ্যাঁ, উই হ্যাভ টু বি মোর প্রোডাক্টিভ মানে হচ্ছে উই আর নট এনাফ প্রোডাক্টিভ। বোঝা গেছে? আপনাদেরকে আরো বেশি পরিশ্রমী হতে হবে, তার মানে আপনারা যথেষ্ট পরিশ্রমী না, ধরেন এভাবে বাসায় যে বলা হয় আর কি। তো উই হ্যাভ টু বি ইন অর্ডার টু অ্যাচিভ মোর প্রোডাক্টিভ হতে হওয়ার জন্য তারা নিউমারাস ট্রেনিং সেশনে অ্যাটেন্ড করে, তার মানে তাদেরকে মোর প্রোডাক্টিভ হতে হবে, তার মানে দে আর নট প্রোডাক্টিভ এনাফ। ইনাফ। না, অ্যান্সারটা কিন্তু সোজা ছিল না, রাইট? অ্যান্সারটা কি সোজা ছিল? এটা ওয়াজ না নট। স্যার, অনেক জটিল ছিল। এবং দেখুন দুই সেন্টেন্স মিলে এসেছে। রিডিং ক্লাসে আমি আপনাদেরকে বলেছি কিনা আরেক গতবারই, যে রিডিংটা এটা যদিও 14, যদিও এটা কেমব্রিজ 14, 15 পর থেকে এই পরিবর্তনটা বেশি মিল আছে। মনে রাখবেন একটা জিনিস, গন আর দ্য ডেজ, ওই দিন গিয়েছে যেখানে আপনি ইভেন গ্যাপ ফিলিং এর অ্যান্সারও এক সেন্টেন্স থেকে যে পেয়ে যাবেন, এটা কিন্তু সবসময় হবে না। কিছু প্রশ্নের অন্তত অ্যান্সার আপনাদেরকে এমনকি গ্যাপ ফিলিংও 2 সেন্টেন্স মিলে আপনারা আসতে পারে। এটা কিন্তু আরো একবার আমি আপনাদের বলে রাখছি যে এর ব্যাপারে আপনাদের কিন্তু একটু সাবধান হতে হবে। যখন এখানে আপনি দেখছেন যে আপনি ঠিক বোঝা যাচ্ছে না যে কি এনাফ, আপনাদেরকে বুঝতে হবে হয় এক সেন্টেন্স আগে না হলে এক সেন্টেন্স পরে এটার অ্যান্সার থাকতে পারে। তো গ্যাপ ফিলিং এ এটা কিন্তু ভেরি মাচ পসিবল। তো আমরা এটা দেখলাম। আম, এটা আমাদের ছিল হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফটা। আরো একটা প্যারাগ্রাফ আছে, সো আমরা গ্যাপ ফিলিং আরেকটা দেখবো। আমাদের কিন্তু এই প্যারাগ্রাফে আর লিস্ট অফ হেডিংস খোঁজার নাই, হেডিং ম্যাচিং খোঁজার নাই, কিন্তু আমরা একটু দেখতেছি যে গ্যাপ ফিলিং আর আমরা পাচ্ছি কিনা এখানে, কারণ গ্যাপ ফিলিং আমরা একটা পেলাম সেকেন্ড প্যারাগ্রাফে, পরের আরেকটা প্যারাগ্রাফ এখনো বাকি আছে। আমরা একটু 36 নম্বরটা দেখবো যে 36 নম্বরটা আমাদের এই প্যারাগ্রাফই আছে কিনা। 36 নম্বর প্রশ্নটা বলছে, মাসুম তো পড়লেন, মিতু নাসরিন পড়লেন, আর কে যেন পড়তে চাচ্ছিলেন, তানজিলা বোধহয় পড়তে যাচ্ছিলেন, আর কেউ? পরের অংশ কে সলভ করার চেষ্টা করবে? 36
আচ্ছা, বিং অর্গানাইজ আপিলস টু পিপল, হ্যাঁ শিশির আমি আপনাকে দিচ্ছি, বিং অর্গানাইজড আপিলস টু পিপল হু রিগার্ড দেমসেলফ অ্যাজ, অর্গানাইজ হওয়াটা সেই মানুষজনের কাছেই আপিল মানে আকর্ষণ বলে মনে করেন যারা নিজেদেরকে কিছু একটা বলে মনে করছে। আচ্ছা, নিজেদেরকে কিছু একটা বলে মনে করছে, এটা আমরা একটু দেখি তো এখানে আছে কিনা। নিজেদেরকে কিছু বলে, হ্যাঁ আছে আসলে। সেকেন্ড লাইনে ওকে আছে, শিশির, সেকেন্ড লাইনে। শিশির আসুন তো আমরা একটু দেখি অর্গানাইজ হওয়াটা বেশি করে আপিলিং কাদের কাছে বলে মনে হচ্ছে, এটা এই জায়গাতে আছে। শিশির বসাক কোথায়, জি স্যার। পড়া শুরু করুন। দিস রেটরিক মানে ওই যে আমাদেরকে আরো বেশি প্রোডাক্টিভ হতে হবে এই কথাটাই আর কি। দিস রেটরিক পড়ুন, পড়লেন কি বলেছে। This rhetoric has also crept into the thinking of business leaders and entrepreneurs. অন্টারপ্রেনার, অন্টারপ্রেনার পড়াইছি না এটা, অন্টারপ্রেনার Entrepreneurs, much to the delight of self-proclaimed পারফেকশন, perfections, আমির খান আর কি। perfections with the need to get everything right. আচ্ছা, তারপর সেন্টেন্সটা পড়ুন। The number of business schools and graduates has massively increased over the past 50 years, essentially teaching people how to organize well. এই লাইনে অ্যান্সারটা নাই, আগের লাইনে আসলে অ্যান্সারটা আছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অ্যান্সারটা কিভাবে এসেছে। চলুন দেখি। দিস রেটরিক মানে এই আইডিয়াটা, হ্যাঁ এই ভাবনাটা, এই এই ইটা আর কি, এই ভুল ধারণাটা হ্যাজ অলসো ক্রেপ্ট ইনটু দ্য থিঙ্কিং, ঢুকে পড়েছে। ক্রেপ্ট ইনটু মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়া আর কি। ক্রেপ্ট ইনটু দ্য থিঙ্কিং অফ বিজনেস লিডার্স এন্ড অন্টারপ্রেনার্স, অন্টারপ্রেনার এবং বিজনেস থিঙ্কারদের মাথার ভিতরে এটা ঢুকে গেছে। মাচ টু দ্য ডিলাইট, মাচ টু দ্য ডিলাইট মানে হচ্ছে বেশি করে আনন্দের কারণ হয়ে গেছে, মানে এই থিঙ্কিংটা কারো একজনের আনন্দের কারণ হয়ে গেছে বা তার কাছে বেশি আকর্ষণ বলে মনে হচ্ছে। মাচ টু দ্য ডিলাইটে তাদের মনে ঢুকেছে আর কি, মানে আনন্দের সাথে তাদের ঢুকেছে। এই কথাটা আসলে ইঙ্গিত করছে আমাদের ওই যে আপিলিং হওয়া আর কি, হ্যাঁ আপিল করছে আর কি, আপিলস যেটা আর কি। মাচ টু দ্য ডিলাইটে খুব আনন্দের সাথে কারো একজনের মনে ক্রেপ্ট ইনটু দ্য থিঙ্কিং ঢুকে গেছে। কাদের ঢুকে গেছে? সেলফ প্রোক্লেম, যারা নিজেরাই নিজেদেরকে দাবি করে আর কি। হুম, আমি হচ্ছে লিডার। কে আপনাকে লিডার বলে? আমি নিজেই নিজেকে লিডার বলি। আমি হচ্ছে সেলফ প্রোক্লেমড লিডার। এটা একটা সুন্দর গালি আসলে, এবং খুব খুব স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি, যে আপনি কেউ একজন বলতেছে যে আমি তো আসলে মানে আছে না লোকজন আপনাদের পরিচিত নিজেরাই খালি গর্ব করে আর কি নিজেদের মতো করে। তো কেউ যদি বলে যে আমি তো একজন ব্যবসায়ী, আপনি তখন বলতে পারেন হ্যাঁ তুমি একজন সেলফ প্রোক্লেমড ব্যবসায়ী, কারণ তোমার ব্যবসা কোনোটাই আগাচ্ছে না। তো আমি একজন হচ্ছে কি সমাজসেবী, তা আপনি তাকে বলতে পারেন যে হ্যাঁ তুমি একজন সেলফ প্রোক্লেমড সোশ্যাল ওয়ার্কার, কারণ অন্য কেউ তোমাকে সোশ্যাল ওয়ার্কার হিসেবে মনে করে না। সো এটা একটা খুব সুন্দর আহ, মানে খোঁচা দেওয়ার মতো একটা লাইন আর কি, সেলফ প্রোক্লেমড পারফেকশনিস্ট। যারা নিজেরাই নিজেদেরকে পারফেকশনিস্ট বলে মনে করে তাদেরকে বলা হচ্ছে সেলফ প্রোক্লেম পারফেকশনিস্ট। আপনারা সেলফ প্রোক্লেমের একটা সিনোনিম এখানে দেখতে পাচ্ছেন, হু রিগার্ড দেমসেলফ, নিজেরাই নিজেদেরকে দাবি করে, এটা হচ্ছে সেলফ প্রোক্লেমড। তাহলে আপনারা এখন বুঝে ফেলছেন যে পিপল হু রিগার্ড দেমসেলফ এর পরে আসলে কি বসা উচিত। সেলফ প্রোক্লেম পারফেকশন। মানে যদি হয় পারফেকশন। নিজেরাই নিজেদেরকে মনে করে, তাহলে আপনাদের কারেক্ট আনসারটা হবে হচ্ছে পারফেকশনিস্ট। তারা যারা পারফেকশনিস্ট বলে মনে করে নিজেদেরকে, তারাই হচ্ছে পারফেকশনিস্ট। প্লুরালি দিতে হবে, ঠিক আছে, যে এস আছে ঠিক যেভাবে আছে ওভাবে আসলে দিতে হবে। স্যার ওকে, কোশ্চেন লোকেশনটা একটু কঠিন ছিল, এটা আনসারটা ইজি। আচ্ছা তো এবার এটা তো আমাদের লাস্ট প্যারাগ্রাফ ছিল, তাই আমরা 37 নম্বরটাকে একটু খেয়াল করবো যে 37 অ্যান্সারটাও চলে এসেছে কিনা। রায়হান, রায়হান ওখান থেকে এত সাউন্ড আসছে কেন? মেনি পিপল ফিল ড্যাশ উইথ অ্যাসপেক্টস অফ দেয়ার ওয়ার্ক। মেনি পিপল ফিল,
Sorry. কিছু একটা তারা ফিল করে, অনেক মানুষজন কিছু একটা ফিল করে। দেখুন তো পরের অংশে মানুষজন কিছু একটা ফিল করে তাদের ওয়ার্কের ব্যাপারে, এরকম কোনো কিছু কি বলেছে? মানুষজন তাদের ওয়ার্ক নিয়ে ফিল করে, পরের সেন্টেন্সটা এই একটা সেন্টেন্সই আছে আমাদের এই না প্যারাগ্রাফ, ভাইয়া। না বলেনি। তাহলে সাথে আমাদের এখানে অ্যান্সার আসেনি। তাহলে এবার আমরা কি করতে পারছি, এই প্যারাগ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট যা যা পাওয়ার সব আমাদের পাওয়া হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত 3টা কোশ্চেনের অ্যান্সার বের করে ফেলেছি প্যারাগ্রাফ এ থেকে, এবং এখানেই আমরা থামবো না, আমরা আরেকটু দেখবো ট্রু ফলস নট গিভেন এর অ্যান্সারও এখান থেকে এসেছে কিনা। এই জিনিসটাকে আমি আপনাদের বলছি প্যারালাল অ্যাপ্রোচ। দেখুন আমরা এইটার মতো কোনো তুলনা দেখতে পেয়েছি কিনা এখানে, একটু প্রশ্নগুলোকে নিয়ে আসছি। এই বাণীগুলো সত্য মিথ্যার ব্যাপারটা আমরা একটু দেখবো। বোথ বিজনেস এন্ড পিপল, প্রথমটা যদি না পাই তাহলে বাকিগুলো কোনোটাই আমরা আসলে পাইনি, পাবো না আর কি। বোথ বিজনেস এন্ড পিপল এইম অ্যাট অর্ডার, অর্ডারের কথা আমরা পড়ছি, উইদাউট রিয়েলি কনসিডারিং ইটস ভ্যালু। আচ্ছা, অর্ডার বা অর্গানাইজেশনের ভ্যালু নিয়ে এখন পর্যন্ত কি আমরা পড়েছি? একবার চোখ, অর্ডারের না। ভ্যালু নিয়ে আমরা পড়ছি কিনা? আমরা সম্ভবত আসলে পড়িনি। অর্গানাইজেশন কেন করা উচিত, অর্গানাইজেশন ঢুকে গেছে কার কার মাথায়, এই পর্যন্ত মূলত বলেছে, এটার গুরুত্ব নিয়ে আসলে বলেনি। আপনারা আসলে ট্রু ফলস নট গিভেন এর প্রথমটা পড়েননি, তাহলে বাকিগুলো আসলে পড়েননি। এর সাথে সাথে আমাদের প্যারাগ্রাফ এ থেকে যা যা পাওয়ার আমাদের শেষ হলো। এবার আমরা চলে যাব প্যারাগ্রাফ বি তে, দেখবো প্যারাগ্রাফ বি তে আমাদের 37 এর অ্যান্সার আছে কিনা বা 38 এর অ্যান্সার আছে কিনা। কিন্তু তার আগে প্যারাগ্রাফ বি হেডলাইনটা আমাদেরকে চুজ করতে হবে। সবাই এই পর্যন্ত আমার সাথে আছেন তো, নাকি দু একজন অজ্ঞান হয়ে গেছেন দেখি? নতুন স্টুডেন্ট যারা, বেশি কঠিন লাগতেছে নাকি ঠিক আছে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে স্যার। শাবাশ, আচ্ছা স্যার। এই হচ্ছে স্পিরিট, এই হচ্ছে স্পিরিট। আসলে এবার বি প্যারাগ্রাফটা আমরা পড়বো, কে পড়বে একটু হাত তুলুন তো দেখি। বি প্যারাগ্রাফ পড়ার ব্যাপারে মিতু তো এর আগে একটা পড়লেন। বি প্যারাগ্রাফ ছোট একটা প্যারাগ্রাফ, শিশির বোধহয় একটু পড়েছে। আচ্ছা, আমরা তানজিলাকে দিয়ে একটু পড়াই, শিশিরটা একটু পড়লো, শিশির কাছে আবার আমরা ব্যাক করবো সামনে। তানজিলা ম্যাম, দেখুন এখানে কি লেখা আছে, বি থেকে আপনি শুরু করুন পড়া। রায়হান, মিট করো। Ironically, however, the number of business that fail has also স্টেডিলি steadily ইনক্রিজ, increased. তারপর Work-related stress has increased. A larger proportion of workers from all demographics ডেমোগ্রাফিক ক্লেম, seem to be dissatisfied with the way their work is structured and the way they are managed. আচ্ছা এরপরে ওরা কয়েকটা প্রশ্ন করেছে আর কি, দুটো প্রশ্ন আর কি। আমাদের 3টা সেন্টেন্স পড়া হয়েছে, বাকি দুটো প্রশ্নের দিকে আসলে ছোট ছোট তো চোখের দিকে তাকালেই চোখে পড়তেছে। তো তানজিলা পড়েই ফেলেন তো দেখি কি প্রশ্ন দুটো করেছে। দিস বেগ, This begs the question, what has gone wrong? পরের লাইন, Why is it that on paper the drive for organization seems a sure shot for increasing productivity, but in reality falls well short of what is expected? ওকে গ্রেট। আমি এটার মধ্যে থেকে আপনাদের ওয়ার্ড বাই ওয়ার্ড তো মিনিং বলে দেব, কিন্তু তার আগে এটা থিম সম্পর্কে আপনাদের কাছে জানতে চাইবো। প্রথম কথা, পজিটিভ নাকি নেগেটিভ, কি ধরনের কথা বলছে এখানে? নেগেটিভ স্যার। নেগেটিভ। নেগেটিভ হলে কার ব্যাপারে নেগেটিভ? অর্গানাইজেশন, কোম্পানি। কোম্পানি মানে না, এটা হয়ে ওই যে গেছে, নেগেটিভ লাগছে স্যার। হ্যাঁ এর আগে আমরা পড়লাম না অর্ডার নিয়ে আসা, তাই না, ম্যানেজ করা, টাইম ম্যানেজমেন্ট, অর্ডার, অর্ডার রিলেটেড, ঠিক আছে। এই যে অর্ডার বা অর্গানাইজ করা, এইটা ব্যাপার ওরা গালাগাল দিচ্ছে আর আসলে। আচ্ছা গ্রেট, ওকে। মূলত কোথায় এটা নেগেটিভ, কোথায় অর্ডারটা নেগেটিভ বলছে, কার কার ক্ষেত্রে নেগেটিভ বলছে? স্যার ডিসস্যাটিসফাইড ওয়ার্ক না, তাদের ওয়ার্কিং এর যে শুধু কি বিজনেস, স্ট্রাকচারটা
বিজনেসের ক্ষেত্রে নাকি আরো কারো ক্ষেত্রে? বিজনেস ভাইয়া সব ওয়ার্কার ক্ষেত্রেই বলছে, দুটোই, বিজনেস ডেমোগ্রাফিক্স ওয়ার্কার্স দুটোই, দেখুন বিজনেস এবং ওয়ার্কার্স, কারণ নাম্বার অফ বিজনেসেস এর কথা বলেছে, ওয়ার্কাররাও আসলে মানে দুই সেন্টেন্স দুইটা কথা বলেছে আর কি। প্রথম সেন্টেন্স বলেছে যে বিজনেসের সংখ্যা যেটা ফেল করেছে সেটাও বেড়ে গেছে, তার মানে বিজনেস ফেল করছে। আর ওয়ার্কাররাও কি খুব খুশিতে আছে কি মনে হয়? অল ডেমোগ্রাফিক Overall সকল dissatisfied dissatisfied, এইটা হচ্ছে পয়েন্ট। হ্যাঁ, তাহলে আমরা ওভারঅল মিনিং বোঝার আগেই আমরা একটা জিনিসকে খেয়াল করতে পারলাম, সেটা হচ্ছে যে এখানে যে প্রথম দুইটা সেন্টেন্সই বলেছে বা পুরোটাই আসলে নেগেটিভ কথা বলছে। কার ব্যাপারে নেগেটিভ কথা বলছে? এই অর্গানাইজ করার ব্যাপারে আর কি, অর্গানাইজেশনের ব্যাপারে, গুছায় রাখার ব্যাপারে নেগেটিভ কথা বলছে। আর বলছে যে বিজনেস গুলোও আসলে ফেল করেছে, ওয়ার্ক রিলেটেড স্ট্রেস বেড়ে গেছে, আর ওয়ার্কাররাও কি হয়েছে, তারা হচ্ছে ডিসস্যাটিসফাইড। dissatisfied হয়ে গেছে। তাহলে সবই আসলে খারাপ হচ্ছে। এখন তারপর ওরা প্রশ্ন করেছে দুটো, হোয়াট হ্যাজ গন রং, ভুল কোনটা হচ্ছে, ওয়াই ইজ ইট, কেন, যেটা কাগজে কলমে অন পেপার কাগজে কলমে একটা টেকনিক, যেটাকে আপনার মনে হবে যে শিওর শট ফর ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, কিন্তু রিয়েলিটিতে সেটা যেটা, হ্যাঁ এই তো রিয়েলিটিতে কি এটা বললেন? অনুযায়ী হচ্ছে না Fail রিয়েলি। Exactly. ফেল করতে। হ্যাঁ, যা আশা করা হচ্ছে তা করতে পারছেন না, এটার কারণ ওরা জানতে চাচ্ছে। চলুন আমরা একটু দেখি এটার হেডলাইন কোনটা হবে। আপনাদের চ্যাট বক্সটা ওপেন করে দেই, কারণ আমার ধারণা আপনারা পেয়ে যাবেন এখন। কিন্তু চ্যাট বক্সটা আমি আপনাদের একটু ওপেন করে দিচ্ছি, আর আপনাদের সামনে হেডলাইন গুলোকে নিয়ে আসতেছি। সবাই দেখুন তো, দেখি কোনটা হতে পারে আমাদের হেডলাইন। আচ্ছা, সবাই একটুখানি ট্রাই করুন, আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খারাপ কথা বলেছে কিন্তু এটার উপরে, রাইট? যেগুলোতে ভালো কথা বলছে সেগুলো আমরা বাদ দিব, ওগুলোর বাইরের কোনোটা আমাদের আসলে হবে। এখানে আয়রনিক্যালি একটা কথা বলেছে না, আয়রনিক্যালি মানে হচ্ছে দুর্ভাগ্যজনক ভাবে, মানে হাস্যকর ভাবে, হাস্যকর ভাবে যেটা করা হচ্ছে তার উল্টা ঘটনা রেজাল্টে আসতেছে আর কি। ঠিক আছে, আমরা অনেকে অ্যান্সার দিচ্ছি, গুড জব এভরিওয়ান। আমরা তাহলে এবার একটু আলোচনা করে ফেলি অ্যান্সারটা কি হতে পারে, রাইট? আচ্ছা, সবাই আপনারা একটু খেয়াল করুন, এখানে কোনটা কোনটা হবে না এটার ব্যাপারে আমরা নিশ্চিত তো প্রথমত, তাই না? যেমন হচ্ছে কোনটা কোনটা একদম নিশ্চিত ভাবে হবে না, কোনটা কোনটা, এগুলো কয়েকটা নাম বলেন তো দেখি। হবে না, হবে না, হবে না 2, হচ্ছে 3, ছয় 4, আহ, এ- 5, ছয় তো হবে না অবভিয়াসলি। 7, কোম্পানি 8। সাফারের কথা আছে। এ, চার হবে না, রাইট? নতুন কোন অ্যাপ্রোচের কথা দেখিনি আমরা। আর্লি এটা আর্লি কোনো রেকমেন্ডেশন না। রেকমেন্ডেশনের কথা বলেনি। ফান্ডামেন্টাল বিলিভ। 9 নাম্বারটা বাদ দেওয়া যেতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা বলা হয়নি। মোর ডিসঅ্যাডভান্টেজেস দেন অ্যাডভান্টেজ, না অ্যাডভান্টেজের চাইতে ডিসঅ্যাডভান্টেজের কথা বেশি, এখানে জোর দিয়েছে ডিসঅ্যাডভান্টেজের উপরে। কিন্তু নিদার অ্যাপ্রোচ গ্যারান্টি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটাকে হয়তো আমরা বাদ দিতে পারি। এটাকে হয়তো আমরা বাদ দিতে পারি, এটা আমরা বাদ দিলাম। হাউ টু অ্যাচিভ, বর্তমানে কিভাবে অ্যাচিভ করতে হবে এটা নিয়ে বলে নাই। কোম্পানিজ দ্যাট হ্যাজ সাফার ফ্রম চেঞ্জিং দেয়ার অ্যাপ্রোচ চেঞ্জ করে নাই আসলে ওরা, ইন জেনারেল তারা করেছে। এভিডেন্স দ্যাট a certain approach can have more disadvantage than advantages, এভিডেন্স না, এখানে কোনো এভিডেন্স দেয় নাই। কোনো এভিডেন্স হচ্ছে কোনো একদম সরাসরি উদাহরণ দিয়ে দেওয়া, অমুক কোম্পানি তমুক কোম্পানি, এভিডেন্স আসলে দেয়নি।
এখান 2 থেকে নাম্বারটাও আমাদের হবে না, ফান্ডামেন্টাল বিলিফ এরকম কোনো কিছু নাই। এই দুইটার মধ্যে একটা আমাদের অ্যান্সার হবে। আরেকবার ভোট দেন তো সবাই, এই দুটোর মধ্যে কোনটা আপনারা পছন্দ করতেছেন। বাকি আর কোনোটাই আমাদের হচ্ছে না। নাম্বার 1 মনে হয় আনসার ভাইয়া স্যার। একই হবে। ফান্ডামেন্টাল বিলিভ দ্যাট আর ইনফ্যাক্ট ইনকারেক্ট। হ্যাঁ, এখানে এখানে তো কোনো ফান্ডামেন্টাল বিলিভের বিলিভ, কথা হ্যাঁ বলে না। এটা ঠিক ফান্ডামেন্টাল বিলিভ না, কিন্তু এখানে একটা বিলিভের কথা বলেছে, সেটা হচ্ছে যে এইটা যে থটটা আর কি, এটা বিলিভ হতে পারতো, কিন্তু এটা ফান্ডামেন্টাল শিওর বিলিভ। শট যেটা পেপারে সেটা কিন্তু কিন্তু কমপ্লেন। এটা এটা একটা কমপ্লেইন্টস প্লুরাল, তাই না? দুইটা কমপ্লেন এখানে আছে, বিজনেস ফেল করতেছে, ওয়ার্কাররা দুইটা ডিসস্যাটিসফাইড, স্ট্রেস বেড়ে যাচ্ছে, তিনটা কমপ্লেন আছে। ইম্প্যাক্ট, এগুলো সবগুলো প্রভাব। হচ্ছে ইম্প্যাক্ট, রাইট? এগুলো সবগুলো ইম্প্যাক্ট। সার্টেন অ্যাপ্রোচ, সার্টেন অ্যাপ্রোচ, হ্যাঁ একটা অ্যাপ্রোচের কথা এখানে বলেছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ইনফ্যাক্ট ওয়ানকে আমরা কেটে দিব। প্যারাগ্রাফ বি এর অ্যান্সার আমরা দিয়ে দেবো হচ্ছে 1, ঠিক যেভাবে আছে ওইভাবে দিতে হবে। I1 লিখে কেটে লেখা। গ্রেট। এবার সাথে সাথে আপনারা কি করবেন, অবভিয়াসলি আপনারা এই জায়গায় চলে যাবেন, গ্যাপ ফিলিং এবং ট্রু ফলস নট গিভেন। গ্যাপ ফিলিং এবং ট্রু ফলস নট গিভেন গিয়ে আপনারা দেখবেন যে ওখানে কোনোটার অ্যান্সার আপনাদের ম্যাচ করছে কিনা, মানে যতখানি পড়েছেন তার মধ্যে এখানকার কোনো অ্যান্সার এসেছে কিনা। 37 নাম্বারটা আমাদের বাকি আছে, সবাই একটু দেখুন তো 37 নাম্বারের অ্যান্সার এখান থেকে আছে কিনা। ওয়ার্কের ব্যাপারে মানুষজন কিছু একটা ফিল করে, কোনো ফিলিং এর কথা আছে? ডিসস্যাটিসফাইড। A large proportion of worker, many people, large proportion of worker claim to be dissatisfied with their work is structure. আচ্ছা, aspect of their works, হ্যাঁ, and the way they are managed, এই দুটোই হচ্ছে aspects। 37 এর আনসার ডিসস্যাটিসফাইড হয়ে যাওয়ার চান্স ভালো আছে। বাকিরা সব একটু দেখুন তো আপনারা কনভিন্স কিনা। জি স্যার। ডিসস্যাটিসফাইড আসলে আমাদের অ্যান্সার হচ্ছে, কারণ মেনি পিপলের সিনোনিম ওখানে দেওয়া আছে লার্জ প্রপোর্শন, dissatisfied with the aspect of their work। 37 অ্যান্সারটা আপনারা লিখে ফেলুন। ট্রু ফলস নট গিভেন এ দেখুন তো দেখি আমরা কোনো অ্যান্সার পাচ্ছি কিনা। Both business and people aim at order without considering its value. ভ্যালুর কথা কোথাও বলেছে এখানে? এটাকে সত্য বা মিথ্যা বলা যাচ্ছে না, না সত্য বা মিথ্যা এখান থেকে বলা যাচ্ছে না আসলে। বাট আপনাদের দেখতে পাচ্ছেন যে আপনারা একই সাথে কি করেছেন, দুটো প্রশ্নের জবাব দিয়েছেন, আর এখানে কিন্তু আপনাদের তিনটা চলে এসেছে। বি প্যারাগ্রাফ আমাদের আপাতত শেষ। বি থেকে আমাদের আর কোনো অ্যান্সার পাওয়ার নেই, যেহেতু ট্রু ফলস নট গিভেন প্রথমটা আসেনি, বাকিগুলো আসলে আসবে না। এবার আমরা তাহলে কি করব, আমরা চলে যাব সি প্যারাগ্রাফটাতে, দেখি সি প্যারাগ্রাফ কি বলতে চাচ্ছে। সি প্যারাগ্রাফ কে পড়বেন? আম, হাত তুলেছিলেন তখন কেউ? আচ্ছা, আরাফ কি সি প্যারাগ্রাফ পড়ার জন্য হাত তুলেছো? জি ভাইয়া পড়তে পারছি। ঠিক আছে, পড়ে ফেলো তো দেখি। স্যার আমি যাচ্ছি স্যার। আচ্ছা মুমু, আপনি ডিটা পড়বেন, সিটা আরাফ পড়ে ফেলুক। আচ্ছা আরাফ পড়া শুরু করো। দিস হ্যাজ বিন। This has been a problem for a while now. Frederick Taylor was one of the ফোর forefathers ফাদার্স। of scientific management, writing in the first half of আরাফ, the 20th তোমার century. কথা শোনা যাচ্ছে না, তুমি কি কোনোভাবে মাইকের কাছাকাছি এসে বলতে পারবা? জি ভাই এবার বলতেছি। আবার বল। দিস Writing in the first half of the 20th century, he designed a number of principles to improve the efficiency of the work process, which have since become widespread in modern companies. So the approach has become around for a while. মানে কোনো অ্যাপ্রোচ নিয়ে কথা বলছে ভাইয়া। অ্যাপ্রোচ নিয়ে কথা বলেছে, পদ্ধতি। আবার ফোর ফাদারের কথা বলছে। এখানে ক্লিয়ারলি ওদের একটা প্যাটার্ন আছে। আমরা
এই অংশটুকুকে বাদ দেই, কারণ এখানে সব অ্যান্সারটা আমাদের আসলে চলে এসেছে। এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই। কোন একটা বই লেখছি, বইটাকে সবাই ফলো করতেছিল, এরকম কিছু হইলো। তাহলে এই যে দিস হ্যাজ বিন মানে যে অর্গানাইজ করার যে প্রবণতাটা, এটার কারণে যে বিজনেস ফেল করতেছে, এটাকে ওরা বলতেছে যে এটা একটা প্রবলেম, এবং অনেক দিন ধরে এই প্রবলেমটা আছে। ফ্রেডরিক ট্রেইলর ছিল সায়েন্টিফিক ম্যানেজমেন্টের অন্যতম মানে ফোরফাদার, মানে হচ্ছে মানে জনক পূর্বপুরুষ। আর কি, মানে জনক। ওই হচ্ছে এই সায়েন্টিফিক ম্যানেজমেন্টের জনক, ওই শুরু করেছে এই জিনিসটা। রাইটিং ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর প্রথম দিকে সে কিছু লেখা লিখেছিল। সেখানে সে ডিজাইন করেছিল এ নাম্বার অফ প্রিন্সিপালস, বেশ কিছু সে হচ্ছে মূলনীতি তৈরি করেছিল, যেটা দিয়ে ওয়ার্ক প্রসেসের এফিসিয়েন্সিটা বাড়ানো যায়, যেটা কিনা ওয়াইড স্প্রেড হয়ে গেছে মডার্ন কোম্পানিতে। সো এই অ্যাপ্রোচটা অনেক দিন ধরে আসলে আছে, মানে এই যে অ্যাপ্রোচটা, যে অ্যাপ্রোচটার কথা আমরা বললাম, সেই অ্যাপ্রোচটা আসলে ফ্রেডরিক ট্রেইলার সেই বিংশ শতাব্দীর শুরুর দিকে সে লিখে গেছে আসলে। ওকে, এটার সাথে কোনো অপশনটা ম্যাচ করে কিনা আপনার একটু প্রসেস অফ এলিমিনেশনে বাদ দেন, যেগুলো হবে না সেগুলোকে বাদ দেন, দিয়ে দেখেন কোনোটা আপনাদের রয়ে যাচ্ছে কিনা। চ্যাট বক্স ওপেন আছে, কোনগুলোকে বাদ দিতে পারছেন বাদ দিয়ে দেন, দেখেন কোনটা রয়ে যায়, সেটা আপনাদের অ্যান্সার হবে। বাদ দিতে পারছেন যেগুলোকে, সেগুলোকে বাদ দিয়ে একটা অ্যান্সারকে চুজ করার চেষ্টা করুন চ্যাট বক্সে। আপনারা একবার ট্রাই করার পরে আমি দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু আমি আপনাদের জন্য বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো নিশ্চিতভাবে হবে না। 1 আর 6 তো হবে না। কারেন্টলির কথা বলিনি, এটা আমাদের অ্যান্সার হবে না। কোম্পানিদের কথা বলিনি, নিউ অ্যাপ্রোচ না, কারণ বিংশ শতাব্দীর কথা বলছি আমরা। দুটো অ্যাপ্রোচের কথা বলিনি। আমি এই কয়েকটাকে আপনাদের কমিয়ে দিলাম, বাকিগুলোর মধ্যে থেকে আপনারা একটাকে চুজ করার চেষ্টা করুন। চ্যাট বক্সে একটু লেখার চেষ্টা করুন কোনটা হতে পারে। সি প্যারাগ্রাফ শেষ এই জায়গায় কোনো না কোনো অপশন অবশ্যই ম্যাচ করবে জামান, অপশন অবশ্যই ম্যাচ করবে, কারণ এখানে হেডলাইন আমাদের আছে। আরো কিছুকে কমাই দিব, আমাদের হাতে এই মুহূর্তে আছে 2, 3 এবং 9। হুম, আমি এখানে 9 নম্বরটাকে কেটে দিচ্ছি, কারণ এখানে অ্যাডভান্টেজের কথা বলেনি, আমাদের দুটোরই উদাহরণ থাকতে হবে। সো বাকি থাকলো হচ্ছে এই দুটো, 2 এবং 3, এর মধ্যে একটা আমাদের অ্যান্সার আছে। ফাইনাল কোনটা অ্যান্সার? সবাই এই দুটোর মধ্যে একটা অ্যান্সারকে চুজ করুন। A number of principles, ঠিক আছে, ওয়ার্ক প্রসেস এবং ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 20th সেঞ্চুরি, এই তিনটা আসলে মূল অংশ। সবাই আনমিউট করতে দিচ্ছি এবার। কোনটা অ্যান্সার হবে বলে মনে হচ্ছে? স্যার 3 নাম্বারটা। কেন? আর্লি রেকমেন্ডেশনের মানে সাজেশনটা এখানে কোথায় আছে? ফান্ডামেন্টাল বিলিফ। of 20s. হ্যাঁ, ফার্স্ট হাফ অফ দ্য 20th সেঞ্চুরি মানে হচ্ছে আর্লি,
শুরুর দিকের, তাই না? আমি আপনাদের কিন্তু বলেছি আর্লি মানে হচ্ছে প্রথম দিকের, প্রাইমারিলি আর্লি মানে হচ্ছে সবসময় প্রথম দিকের। আর্লি মানে কিন্তু তাড়াতাড়ি না, আর্লি টু বেড আর্লি টু রাইজ, ওই আর্লি এই আর্লি না। আর্লি চাইল্ডহুড এডুকেশন, আপনারা এই টার্মটা পড়েছেন। আর্লি চাইল্ডহুড এডুকেশন মানে হচ্ছে আহ প্রথম দিকের শিশুদের, শৈশবের প্রথম দিকের শিক্ষা। আর্লি রেকমেন্ডেশন মানে প্রথম দিকের রেকমেন্ডেশন। রেকমেন্ডেশনের সিনোনিম এখানে কোথায় আছে? আর্লি সিনোনিম হচ্ছে ফার্স্ট হাফ অফ দ্য 20th সেঞ্চুরি। রেকমেন্ডেশনের সিনোনিম হচ্ছে প্রিন্সিপালস। হুম। কনসার্নিং মানে বিষয়ে, বিজনেস অ্যাক্টিভিটি, এই যে ওয়ার্ক প্রসেস, এটা হচ্ছে বিজনেস অ্যাক্টিভিটিস। প্রিন্সিপালস, রেকমেন্ডেশন, এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে সেকশন সি। অ্যান্সার হবে হচ্ছে আসলে এইটা 3। সবাই দেখুন তো আপনারা বুঝতে পেরেছেন কিনা? অ্যান্সারটা লিখে দেবো, বুঝেছি? ঠিক আছে, তাহলে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। আমাদের অ্যান্সার দিয়ে দিলাম 3। ওকে, রাইট এভরিওয়ান? মিলটা দেখুন আর কি। আর্লি, আর্লির সাথে আর্লি কিন্তু আপনারা ওটা প্রচুর পাবেন। হ্যাঁ, আর্লি মানে যে অনেক আগের, পুরোনো দিনের, প্রথম দিকের, এগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, কারণ এটা খুব কমন একটা টার্ম, প্রচুর আসবে। ওকে, তাহলে এখান থেকে আমরা পেলাম ট্রু ফলস নট গিভেন। আমাদের শুধু বাকি আছে, আমরা একটু দেখি ট্রু ফলস নট গিভেন আমরা অ্যান্সার পেয়েছি কিনা। আমি আপনাদেরকে ট্রু ফলস নট গিভেনটা আবার একটু দেখাচ্ছি। 38 নাম্বারটা আমাদের দেখতে হবে। Both business and people aim at order without realizing, without considering its value. মানুষজন এটার ভ্যালু না বুঝে এটাকে টার্গেট করে। ভ্যালু বোঝার কথা এখনো আমরা এই প্যারাগ্রাফে পড়েছি কিনা একটু দেখি। না, ভ্যালু নিয়ে আমরা পড়িনি, রাইট? সবাই ভ্যালু নিয়ে আমরা পড়িনি, ঠিক আছে। আচ্ছা, এবার ডি প্যারাগ্রাফটা কার পড়ার কথা ছিল যেন? স্যার আমার। ঠিক আছে, পড়বো। New research এবার new research suggests that this obsession with efficiency is misguided. The problem is not necessarily the management theories or strategies we use to organize our work. It's the basic assumptions we hold in approaching how we work. 2 সেন্টেন্স, একবার 3 নম্বর। হ্যাঁ, Here it's the assumption that order is a necessary condition for productivity. This assumption has also fostered the idea that disorder must be detrimental to organizational productivity. The result is that businesses and people spend time and money organizing themselves for the sake of organizing, rather than actually looking at the end goal and usefulness of such an effort. এটাও নেগেটিভ কথাবার্তায় বললো, তাই না? কার ব্যাপারে নেগেটিভ কথাবার্তা বললো? যে এফিসিয়েন্সি নিয়ে যে অবসেশন, দক্ষতা, হ্যাঁ, দক্ষতা বা দক্ষ হইতেই হবে, এটা নিয়ে যে আমাদের একটা অবসেশন আছে, এটা মিসগাইডেড, এটা আসলে ভালো কিছু না এবং এটার প্রয়োজন নাই, এরকম একটা কথা বলছে আর কি। সো এটা মিসগাইডেড বলে ওরা আরো কিছু গালাগাল করলো এই জিনিসটাকে। চলেন আমরা একটু আরেকবার দেখি, এটা থেকে আমরা কিছু অপশনসকে বাদ দিতে পারি কিনা একটু দেখবো আমরা। দ্য প্রবলেম ইজ নট নেসেসারিলি, প্রবলেম এইটা না যে থিওরির কোনো প্রবলেম আছে, তার মানে থিওরির বোধহয় প্রবলেম নাই। আসলে প্রবলেম হচ্ছে কি, এই প্রবলেমটা মানে এই যে বেসিক অ্যাজাম্পশনটা আছে, এটাই আসলে প্রবলেম। যে আমরা মনে করি আমরা কিভাবে কাজ করব, এটাই আসলে আমাদের প্রথমত প্রবলেম। কাজ কিভাবে করতে হবে, এটাই আসলে মূলত আমাদের প্রবলেম। এখানে একটা assumption মানে কি দায়িত্ব গ্রহণ? না, অ্যাজাম্পশন মানে হচ্ছে ধারণা। অ্যাজাম্পশন মানে হচ্ছে ধারণা। অ্যাজিউম করে না, মানে হচ্ছে মনে করে আর কি, থিঙ্ক করে। তো এই যে বেসিক একটা অ্যাজাম্পশন আছে, সেটা হচ্ছে ভুল আমাদের। এই যে অ্যাজাম্পশন, যেটা যে অর্ডার ইজ নেসেসারি কন্ডিশন ফর প্রোডাক্টিভিটি, এটাও একটা ভুল ধারণা। মানে
পরের বার থেকে যত অ্যাজাম্পশনের কথা বলবে সব আসলে ভুল ধারণা ওরা বলবে। ওরা বলবে যে এই যে একটা অ্যাজাম্পশন আছে যে অর্ডার মানে শৃঙ্খলা, এটা প্রয়োজন প্রোডাক্টিভিটির জন্য। আমরা যদি প্রোডাক্টিভিটি বাড়াতে চাই আমাদেরকে খুব অর্ডারলি আগাতে হবে, শৃঙ্খলাবদ্ধভাবে আগাতে হবে। ওরা বলছে এই অ্যাজাম্পশনটা ভুল। এই অ্যাজাম্পশনটা আরো ফস্টার করে ওই আইডিয়াটাকে ধারণ করে। ফস্টার মানে লালন পালন করা বা ধারণ করা। ধারণ করে যে ডিসঅর্ডার মাস্ট বি ডেট্রিমেন্টাল, মানে এই ধারণাটাও ভুল যে ডিসঅর্ডার মানেই খারাপ, ডেট্রিমেন্টাল মানে ডিসঅ্যাডভান্টেজাস টু অর্গানাইজেশন প্রোডাক্টিভিটি। অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটির জন্য ডিসঅর্ডারটা যে ডেট্রিমেন্টাল, এটাও একটা ভুল ধারণা। দ্য রেজাল্ট ইজ দ্যাট, এর ফলে যে রেজাল্টটা হয় মানে এই ভুল ধারণার কারণে যে রেজাল্টটা হয় সেটা হচ্ছে বিজনেস এবং পিপল তারা অনেক সময় এবং টাকা স্পেন্ড করে নিজেদেরকে অর্গানাইজ করার জন্য, রেদার দেন অ্যাকচুয়ালি লুকিং অ্যাট দ্য এন্ড গোল। মানে তারা এন্ড গোল মানে আলটিমেট রেজাল্ট বা টার্গেটের দিকে খেয়াল না করে নিজেদেরকে জাস্ট গোছানোর চেষ্টা করে। বিজনেস বড় করতে হলে আপনাকে আসলে চিন্তা করতে হবে বিজনেসটা সফলতা জিনিসটা কি, আপনি কোথায় দেখতে চাচ্ছেন এটাকে আজকে থেকে 5 বছর পরে, সেটার উপর প্ল্যান না করে তারা বেশি জোর দেয় হচ্ছে সবাই যেন সময় মতো অফিসে আসে, সবাই যেন নির্দিষ্ট সময় পর্যন্ত অফিসে থাকে। এই যে অর্গানাইজ করার একটা টেন্ডেন্সি, এটার উপরেই বেশি জোর দেয় বিজনেস গুলো এবং পিপুলরাও। এটার ব্যাপারে আরেকটু আমি আমার অবজারভেশন বলবো, বাট মনে হয় এর মধ্যে আপনাদের আসলে অ্যান্সারটা চলে আসতেছে। আমি আপনাদের চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি, আনমিউট করার অপশনটা একটু বন্ধ করে। কিছু অপশনসকে আমরা কেটে দেই, 3 নম্বরটাও তো আমাদের আসলে অ্যান্সার হবে না। আপনারা একটু চ্যাট বক্সে লেখা শুরু করে দেন কোনগুলো হতে পারে। আমি কিছু কেটে দিচ্ছি কোন কোনগুলো হবে না। এইটা হবে না, নিউ অ্যাপ্রোচ না, এটা নিউ অ্যাপ্রোচ না, এই দুটোকে আমি কাটতে পারতেছি। হাউ টু অ্যাচিভ না, এটাও হবে না। এই তিনটার মধ্যে একটা হবে, 2, 5 এবং 9। কোনটা হবে? 2, 5, 9-এর মধ্যে কোন একটা, সবাই। আচ্ছা, ফাহিমা ম্যাম আপনার মতে কোনটা অ্যান্সার হতে পারে? আহ, তিনটার মধ্যে কোনোটাকে বাদ দিতে পারছেন যে স্যার মনে হয় স্যার এটা হবে না? 2 নাম্বারটা মেবি বাদ দিতে পারছি। ওকে, কেন বাদ দিতে পারছেন? ফান্ডামেন্টাল বিলিফস। ফান্ডামেন্টাল বিলিফ, এই যে বেসিক অ্যাজাম্পশন বলেছিল না একটা একটা, অ্যাজাম্পশন জি মানে স্যার। কি? অ্যাজাম্পশন মানে ধারণা, বিলিভ মানে কি? বিলিভ মানেও কিন্তু বিশ্বাস বা ধারণা। আর বেসিক মানে হচ্ছে ফান্ডামেন্টাল, ঠিক আছে? এটা কি কিন্তু আরেক আমাদের কারেক্ট অ্যান্সার আসলে হচ্ছে 2 নম্বরটা। 2 নম্বরটা কারেক্ট অ্যান্সার, কারণ মোমো ফান্ডামেন্টাল বিলিভস এটা হচ্ছে এই বেসিক এজাম্পশনের সাথে যাচ্ছে। আর ইনফ্যাক্ট ইনকারেক্ট এটা আসলে পুরোটাই বলছে মিসগাইডেড। এই পুরো অ্যাজাম্পশনের পুরোটাই আসলে মিসগাইডেড, যত জায়গায় ওরা অ্যাজাম্পশনটা বলেছে সবই আসলে মিসগাইডেড। এই জন্য কারেক্ট অ্যান্সার আমাদের আসলে হচ্ছে 2, কারণ এখানে বলেছে ফান্ডামেন্টাল বিলিফস আর ইনকারেক্ট, এখানে বলছে মিসগাইডেড আসলে। এই জন্য অ্যান্সারটা হচ্ছে 2। বাট আমরা আরেকটা অ্যান্সার পেয়ে গেছি, আপনারা যদি একটু খেয়াল করুন, কারণ আমি এখানে বিজনেস এবং পিপল উভয়ের কথাই পড়তে যাচ্ছি। 38 নম্বরটা আপনাদেরকে কি মনে হয় বলুন তো দেখি, 38 নম্বর প্রশ্নের অ্যান্সারটা। আমরা যদি প্যাসেজটা আবার এখানে রাখি, দেখুন 38 নম্বরের সাথে কোন জায়গাটা মিলছে আমি আপনাদেরকে একটু দেখাই। আমাদের মিলছে এই জায়গা থেকে, দ্য রেজাল্ট, লাস্ট লাইনটা। রেদার দেন মানে হচ্ছে উইদাউট, রেদার দেন মানে হচ্ছে উইদাউট। দেখেন তো অ্যান্সার আপনারা পাচ্ছেন কিনা।
সবাই আনমিউট করে বলেন তো, হ্যাঁ আপনারা লিখছেন অনেকেই, মিলে যাচ্ছে দেখেন তো এটা। জি, মিলে যাচ্ছে। বিজনেস পড়েছি, পিপল পড়েছি। এইমের সিনোনিম হচ্ছে যে স্পেন্ড টাইম অ্যান্ড মানি। আর অ্যাট অর্ডারের দিকে ওই যে অর্গানাইজিং দেমসেলফ এর দিকে তারা টাইম এবং মানিকে স্পেন্ড করে। ফর দ্য শেক অফ অল অর্গানাইজিং উইদাউট রিয়েলি কনসিডারিং ইটস ভ্যালু রাদার দেন, মানে উইদাউট লুকিং এট দ্য ইউজফুলনেস অফ সাচ এফোর্ট ইটস ভ্যালু। ইউজফুলনেস এর দিকে খেয়াল না করে ওরা এটা করে। 38 নম্বরের অ্যান্সার আমাদের টেকনিক্যালি হয়ে যাচ্ছে ট্রু। 38 অ্যান্সার যদি ট্রু হয়, ডি প্যারাগ্রাফে কি আর আমাদের কিছু অংশ বাকি আছে? না, আমরা পুরোটা পড়ে ফেলছি। তাহলে 39 অ্যান্সার আছে তার পরের প্যারাগ্রাফে। 38 অ্যান্সার আমাদের চলে আসলো ট্রু। এইবার আমি আপনাদের জন্য যেভাবে আগাতে বলবো সেটা হচ্ছে এরকম। আমি আপনাদেরকে ই প্যারাগ্রাফটা শো করব। ই প্যারাগ্রাফ থেকে আপনারা দেখবেন যে আপনারা একটা লিস্ট অফ হেডিংস পাচ্ছেন কিনা, এবং তারপর আপনারা চেক করবেন ওখান থেকে আপনারা ট্রু ফলস নট গিভেন এর কোন অ্যান্সার পাচ্ছেন কিনা। সবাই রেডি? এইটা এবার আমি আর আপনাদের মানে বলে দিব না, আমি আপনাদেরকে আগে ই প্যারাগ্রাফটা দেখাচ্ছি, চলুন। সবাই একটু স্ক্রিনে খেয়াল করুন। এটা আমাদের ই প্যারাগ্রাফ। ওকে, এর সাথে আমি আপনাদেরকে লিস্ট অফ হেডিংস গুলো নিয়ে আসলাম। ওই লিস্ট অফ হেডিংস এর মধ্যে একটা আবার আমাদের হয়ে গেছে। এর মধ্যে থেকে একটা আপনাদের হেডলাইন হবে, আর ট্রু ফলস নট গিভেন এর দুটোর মধ্যে থেকে আমি একটু নিয়ে আসি। আপনারা ফাইনাল এক্সামে যখন সলভ করবেন, এভাবে আপনাদের ভাবার অভ্যাসটা তৈরি করতে হবে, যেন আপনারা সব অংশগুলোর দিকে খেয়াল করতে পারেন। ওকে, হুম, আপনারা মিউট হয়ে আছেন, আপনাদেরকে একটা টাইমার দিয়ে দিচ্ছি। লেটস সি। আমরা এটা 1.5 মিনিট চলুন পড়ি, ঠিক আছে? 1 মিনিট 30 সেকেন্ড। এর মধ্যে এখান থেকে আপনারা যে কটা অ্যান্সার আসা পসিবল বের করতে পারছেন কিনা দেখা যাক। রেডি, স্টেডি, গো। 1 মিনিট 30 সেকেন্ড।
ওকে, হ্যালো এভরিওয়ান। আপনাদের মতে প্রথমত ই প্যারাগ্রাফের হেডলাইন কোনটা হতে পারে? আনমিউট করে আপনারা আমাকে বলতে পারেন আর কি, কার কি মনে হচ্ছে সম্ভাব্য ক্যান্ডিডেট কোনগুলো? মেবি নাম্বার স্যার 9 মনে হচ্ছে, 9। নাইন? 9 আমার আছে। 9 ছাড়া আর কোনো ক্যান্ডিডেট আছে এখানে? 9 ছাড়া আর কোনো ক্যান্ডিডেট নাই। আচ্ছা, কেন নাই দেখা যাক। ই প্যারাগ্রাফটা কে পড়তে চাচ্ছেন? কে পড়ে শোনাবেন? যারা আমি পড়েছেন পারি স্যার। তাদের বাইরে মাসুম তো পড়লেন মনে হয়, আর কেউ? স্যার আমি পড়বো স্যার। মেয়রনিসা পড়েন, হোয়াটস মোর থেকে পড়া শুরু করুন। What's more, recent studies show that order actually has diminishing returns. Order does increase productivity to a certain extent, but eventually the usefulness of the process of organization and the benefit it yields reduce until the point where any further increase in order reduce productivity. Some argue that in a business, if the cost of formally structuring some things outweighs the benefit of doing it, then that thing ought not to be formal structured. Instead, the resource involved can be better used elsewhere. রিসেন্ট স্টাডিজ এই কথাটাকে এভিডেন্সের সাথে আমরা মিলাতে পারি, তাই না? শোজ দ্যাট জি সার্টেন অ্যাপ্রোচ, এখানে একটা অ্যাপ্রোচ হচ্ছে এই অর্ডারটা, ক্যান হ্যাভ মোর ডিসঅ্যাডভান্টেজ দেন অ্যাডভান্টেজ, এই যে আউটওয়ে দ্য বেনিফিট, ঠিক আছে? আউটওয়ে দ্য বেনিফিট মানে হচ্ছে এটা তার বেনিফিটকে ছাড়িয়ে যায়, তার মানে এটা এটা ডিসঅ্যাডভান্টেজটাই আসলে অ্যাডভান্টেজের চাইতে বেশি, আর ইটস বেটার ইউজ এলসওয়্যার। হ্যাঁ, সব মিলে আমাদের 9 নম্বরটাই আসলে এটার সাথে ম্যাচ করছে। সবাই ওকে? Yes, sir. ঠিক আছে, কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, আমরা এটা দেখে দেবো। সো আমরা স্যার, তাহলে, হ্যাঁ জামান একটু ইন্টারাপ্ট করি স্যার। বলুন। স্যার ওই যে আপনি বলছিলেন স্যার, ক্লাস চলতে চলতে আপনি হচ্ছে স্যার ভিডিও লিঙ্কটা মনে হয় একটু শেয়ার করুন। ও, স্যার ওইটা মনে ইউটিউবের হয় লিঙ্কটা, যে, হ্যাঁ ঠিক আছে জি দিচ্ছি। স্যার। ঠিক আছে, এখনই দিয়ে দিচ্ছি। আমরা 39-40 অ্যান্সার পেয়েছি কিনা এটার দিকে একটু তাকাতে থাকে, আমি আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। কোথায় আসলে এটার অ্যান্সারটা? স্যার 39 ইতে স্যার 39 নাই, এটা আচ্ছা, হচ্ছে স্যার আমার আমার ফাইন্ডিংস। ওকে, ঠিক আছে। লাইভ ক্লাসেস, প্রথম বডি প্যারাগ্রাফে ওয়াই এর জন্য আপনি একটা লজিককে ব্যাখ্যা করবেন। ঠিক আছে, ইউটিউব লিংকটা শেয়ার করেছি আমি আপনাদের চ্যাট বক্সে। এটা হচ্ছে প্লে লিস্টটা আমার ইউটিউব যে চ্যানেলটা আছে শেখ ফারবি মান্নার নামে। তো শেখ ফারবি মান্নার নামে সার্চ দিলেও আপনার চ্যানেলটা পাবেন। ওইখানে হচ্ছে লাইভ ক্লাসের যেই লিংকটা, প্লে লিস্টটা, ওই প্লে লিস্টে হচ্ছে এই ক্লাসগুলো আপলোড হয় আসলে। তো এছাড়াও আরো কিছু সাজেশনের ছোট ছোট ভিডিওস গুলো আছে, ওগুলো হয়তো আপনাদের কাজে লাগবে, আপনারা দেখতে পারেন এটা। মিনওয়াইল আমরা চলে আসছি এবার হচ্ছে আমাদের এই অংশের দিকে। ওকে, 39 এবং 40-এর কোন অ্যান্সার আমাদের ম্যাচ করছে কিনা আমরা এই জিনিসটা দেখছিলাম। সবাই কোনটা ম্যাচ করছে? 39-40? ইউ ক্যান আনমিউট ইয়োরসেলফ, রাইট? হ্যাঁ, আনমিউট করতে আছে। 39-40 কোনটা ম্যাচ করছে? ইনোভেশন, এখানে ইনোভেশনের কথা আমরা বোধহয় পড়িনি কোথাও, তাই না? 39 যদি ম্যাচ না করে তাহলে 40 আসলে ম্যাচ করছে না। ইনোভেশনের কথাটাই আমি খুঁজতেছিলাম। ইনোভেশন ইজ দ্য মোস্ট সাকসেসফুল ইফ পিপল ইনভলভ ইন ডিস্টিংক্ট রোল। ইনোভেশন, ইনোভেশন না, ইনোভেশনের কথা আমি এখানে চোখে পড়ছে না। সো আমি ইনোভেশনের আনসারটা দিতে পারছি না, আমরা সেক্ষেত্রে হচ্ছে বাদ দিচ্ছি। আমরা বাদ দিয়ে চলে আসতেছি আমাদের যে অ্যান্সারটুকু এসেছে সেটার দিকেই। 39 পাইনি বলে আমরা বাকিটাকেও বাদ দিলাম। ওকে, আমাদের অ্যান্সার এখন পর্যন্ত এসেছে হচ্ছে 10 নম্বর পর্যন্ত। এর অ্যান্সারটা হচ্ছে 9। এর অ্যান্সার 9 আছে। আমাদের অপশনস কিন্তু একেবারে কমে এসেছে।
আমাদের বোধহয় অপশন আর 3টা আছে, না 4টা, 4, 5, 7, 8, 4টা অপশন আছে। ওকে, তো যত এগুতে থাকবে দেখবেন যে আপনাদের জন্য অ্যান্সার গুলো চুজ করাটা সহজ হচ্ছে। সো এটার মধ্যে সবচেয়ে কঠিন ছিল আসলে প্রথম প্যারাগ্রাফটা, রাইট? প্রথম প্যারাগ্রাফটাই সবচেয়ে কঠিন ছিল, ওইটার পিছনে বেশি সময় কিন্তু নষ্ট করা যাবে না। লিস্ট অফ হেডিংস সবগুলো এরকম কঠিন আসে না, সো একটাতে আপনি যখন দেখছেন যে পারছেন না, স্কিপ করেন, বাকিগুলোকে ট্রাই করতে থাকেন। পার্ট 3-তে বা প্যাসেজ 3-তে এটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়, যে আমরা একটাতে এতখানি আটকে যাই যে এটার জন্য আমাদের সময় নষ্ট হয়ে পরে আর সময় আমাদের থাকে না আসলে। হুম, তো এটা করা যাবে না। আপনাদের যেটা ট্রাই করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এই প্যারাগ্রাফ গুলো যখন পড়বেন, পড়ার সাথে সাথে আপনারা চেক করবেন যে কোনটা কোনটা অ্যান্সার হতে পারে। যদি আপনি দেখেন যে 1 মিনিট হয়ে গেছে আপনি অ্যান্সার পাচ্ছেন না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আপনারা ওটা নিয়ে আর বেশি ওরিড হবেন না। ওইটাকে বাদ দিয়ে আপনারা অন্য কোশ্চেন গুলোকে বা প্যারাগ্রাফ গুলোকে সলভ করা শুরু করে দেবেন। লাইফের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, ঠিক আছে? কোনো কিছুর জন্য বেশি সময় ওয়েট করবেন না। এনিওয়ে, এখান থেকে আমরা বাদ দিচ্ছি একটাকে, নম্বরটাকে, বাকিগুলোর মধ্যে থেকে আমাদের একটা অ্যান্সার আসবে। আবারও আমি আপনাদেরকে 1.5 মিনিট সময় দিতে যাচ্ছি, স্ক্রিনের দিকে তাকান। 4টা অপশনের মধ্যে থেকে এফ এর অ্যান্সারটা আপনারা বের করার চেষ্টা করবেন এবং দেখবেন যে এটা থেকে ট্রু ফলস নট গিভেন কোনো অ্যান্সার এসেছে কিনা। 1 মিনিট 30 সেকেন্ডস আমাদের হচ্ছে টাইমটা স্টার্ট হচ্ছে। রেডি, স্টেডি, গো। চ্যাট বক্স ওপেন আছে, আপনারা অ্যান্সার ওখানে শেয়ার করতে পারবেন। সরি, টাইম আসলে শেষ। ওকে, আনমিউট করার অপশন দিচ্ছি। আপনাদের 2 ধরনের অ্যান্সার আসছে মনে হয়, 5 এবং 7। ওকে, 4, 7 আসতেছে। ওকে, সবাই একটু খেয়াল করুন। ইনফ্যাক্ট রিসার্চ শোজ দ্যাট, আবারও রিসার্চ শোজ দ্যাট when innovating ইনোভেশন, তাহলে আমাদের 39 নাম্বারের অ্যান্সারটা এখানে থাকার কথা। The best approach is to create an environment devoid of The best environment approach is to create an environment devoid of structure and hierarchy. Devoid মানে হচ্ছে যেটাতে নাই, ওই এনভায়রনমেন্টটাই সবচেয়ে ভালো এনভায়রনমেন্ট যেখানে কোনো স্ট্রাকচার নাই বা হায়ারকি নাই। হায়ারকি মানে হচ্ছে সিরিয়াল, বস, বসের পরে সাব বস, এরকম আর কি, সভাপতি, সহ সভাপতি, এরকম করে করে নিচের দিকে যাওয়া। যে যদি হায়ারকি না থাকে তাহলেই নাকি সবচেয়ে ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করা পসিবল। এনেবল এভরিওয়ান, সবাইকে ইনভলভ করা, টু এনগেজ অ্যাজ অ্যান অর্গানিক গ্রুপ, সবাইকে মিলে যদি একটা গ্রুপ আকারে অর্গানাইজ করে ইনভলভ করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। আপনার প্রতিষ্ঠানে সবাইকে আলাদা আলাদা করে রোল দিবেন না, সবাই মিলে যে যখন ফ্রি আছেন, যে কাজটা সামনে আছে করে ফেলবে, এরকম একটা যদি হয়। দিস এনভায়রনমেন্ট ক্যান লিড টু নিউ সলিউশন, এটা নতুন সলিউশনের দিকে নিয়ে যেতে পারে। দ্যাট, যে সলিউশন গুলো দ্যাট
আন্ডার কনভেনশনালি স্ট্রাকচার এনভায়রনমেন্ট, বর্তমানের স্ট্রাকচার বা প্রচলিত স্ট্রাকচারের যে এনভায়রনমেন্ট আছে উড নেভার বি রিচ। তাহলে এই এনভায়রনমেন্ট ওই ধরনের নিউ সলিউশনের দিকে নিয়ে যেতে পারে যে সলিউশনগুলো কনভেনশনালি বা বর্তমানে বা প্রচলিত স্ট্রাকচারে উড নেভার বি রিচড। এখান থেকে আমাদের মনে হয় অ্যান্সারটা চলে এসেছে, আপনারা সবাই আশা করি খেয়াল করতে পারছেন। এখানে এই লাইনটা আসলে লিড টু নিউ সলিউশন, এটা আসলে হচ্ছে বোঝাচ্ছে হাউ টু অ্যাচিভ আউটকাম। কনভেনশনালি স্ট্রাকচার এনভায়রনমেন্ট উড নেভার বি রিচ, এটা আসলে বোঝাচ্ছে আর কারেন্টলি ইম্পসিবল। সো আমাদের অবভিয়াসলি অ্যান্সার হয়ে যাচ্ছে 5, 6, 7, 7 নম্বরটা। ওকে, আর একই সাথে আমাদের আরেকটা অ্যান্সার আসছে, ইনোভেশন ইজ মোস্ট সাকসেসফুল ইফ পিপল ইনভলভ হ্যাভ ডিস্টিংক্ট রোল। ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা রোল, কিন্তু এখানে বলেছে যে এনাবল এভরিওয়ান ইন দ্য গ্রুপ, এবং হায়ারকি যদি ডিভয়েড করা হয়, ডিস্টিংক্ট রোল মানে হচ্ছে হায়ারকি থাকা আর কি আলাদা আলাদা। ইনোভেটিং এর সময় সবাইকে ইনভলভ করতে হবে, এনগেজ করতে হবে অর্গানিক গ্রুপ আকারে। সো সবাইকে যদি আমি গ্রুপ আকারে ইনভলভ করতে যাই, অবভিয়াসলি আমি সবাইকে কিন্তু ডিস্টিংক্ট রোল দিচ্ছি না, তাহলে আমার এটার অ্যান্সারও চলে আসছে। এটার অ্যান্সার হচ্ছে না, সবাইকে যদি ডিস্টিংক্ট রোল না থাকে তাহলে আমার অ্যান্সারটা আমরা ইনোভেশন করতে পারবো। সো অ্যান্সার হবে হচ্ছে ফলস। সো এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই একটু আমাকে কনফার্ম করেন তো আপনারা বুঝতে পেরেছেন কিনা, কার কোনো সমস্যা? 39 ফলস, আর এটার অ্যান্সার হচ্ছে 7। ওকে, ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। গ্রেট। তাহলে এবার আমরা এই অ্যান্সারটাকে কনফার্ম করে ফেলি। ক্লাসের শেষ পর্যায়ে আমরা। জি, চলুন জি প্যারাগ্রাফটা একটু দেখা যাক। ওরে বাবা, জি অনেক বড় প্যারাগ্রাফ, তখন কি করবেন জানেন? জিটাকে সলভ না করে আগে এইচটাকে সলভ করে ফেলেন। জি কে সলভ না করে এইচ কে সলভ করবেন, কেন? জি বিশাল বড়, এত বড় প্যারাগ্রাফ, লাস্টে যেহেতু দুটো আছে ওটাকে শেষের জন্য রেখে দেন, কারণ এটার অ্যান্সার সম্ভবত, এইচ এর অ্যান্সার সম্ভবত আপনি ভালো মতো পারবেন। সো এটা কিন্তু সত্যিকারের একটা অ্যাপ্রোচ। আপনারা কি করবেন, জি আর এইচ এর মধ্যে বা এরকম একটা দুটো প্যারাগ্রাফ যদি অনেক বড় থাকে, ওটাকে বাদ দিয়ে বাকিগুলোকে সলভ করে ফেলেন। সবাই 1.5 মিনিট সময়, আরেকবার লাস্ট 1 মিনিট সময় দিয়ে, এবার যেহেতু অপশন কম, 1 মিনিট, লেটস ট্রাই। ব্যান্ড ওয়াগন মানে, জাম্পিং অন টু দিস ব্যান্ড ওয়াগন মানে হচ্ছে চিন্তা ভাবনা না করে কোনো অ্যাপ্রোচকে চলে আসে, এটা একটা ইডিয়ম, সুন্দর একটা ইডিয়ম, জাম্পিং অন দিস ব্যান্ড ওয়াগন। 30 সেকেন্ডস। 1 মিনিটের মধ্যে কেউ ক্যান্সার বের করতে পারবেন না, দেখি। এবং 1 মিনিট শেষ, আপনারা কেউ কারেক্ট অ্যান্সার দিতে পারেননি 1 মিনিটের ভেতরে। আমি এক্সপেক্ট করেছিলাম আপনারা দিতে পারবেন, এটার অ্যান্সারটা সোজা ছিল আসলে। আর যেহেতু এতক্ষণ আপনাদের পড়া হয়ে গেছে, আপনাদের কিন্তু এটার ভেতরে আরেকটু ফাস্ট হতে হবে, পড়ার স্কিলটা আরেকটু আপনাদের বাড়াতে হবে। এখানে প্রথম লাইনেই বলছে এ ওয়ার্ড অফ ওয়ার্নিং, তাহলে একটা ওয়ার্নিং দিচ্ছে যে যারা মনে করছেন লাভ দিয়ে এটাতেই তাহলে চলে আসতে হবে, তাই না, ডিসঅর্ডারে চলে আসতে হবে। তো
তো এভিডেন্স সাজেস্ট করছে যে ডিসঅর্ডার মাচ লাইক অর্ডার অলসো সিভ টু হ্যাভ ডিমিনিশিং ইউটিলিটি, মানে এটারও খারাপ দিক আছে। লাইক অর্ডার, ডিসঅর্ডার শুড বি এমব্রেস অনলি সো ফার as it is useful, but we should not fear it, not venerate one over the others. The research also show that we should continually question whether or not our existing assumption work. মূল কথা হচ্ছে দুইটাতেই সমস্যা আছে, রাইট? দুইটাতেই আসলে সমস্যা আছে। এর মানে নিদার অ্যাপ্রোচ গ্যারান্টি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। দুইটা অ্যাপ্রোচের কোনোটাই যে ইমপ্রুভমেন্টকে অ্যাসিওর করতেছে, গ্যারান্টি করতেছে তা না। অর্ডারেরও সমস্যা আছে, ডিসঅর্ডারেরও সমস্যা আছে। ওকে, কন্টিনিউয়াস এফোর্টের জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন করতে হবে যে আমাদের এটা কাজ করতেছে নাকি করছে না। তার মানে কন্টিনিউয়াসলি এটার মধ্যে প্রবলেম হতে পারে। এই কারণে আমাদের প্রথমটার অ্যান্সার হচ্ছে, মানে এইচ এর অ্যান্সার হচ্ছে 8। ওকে, এইচ এর অ্যান্সার হচ্ছে আমাদের 8। আর 40-এর অ্যান্সার আমরা পেয়েছি কিনা, গুগল ওয়াজ ইন্সপায়ার্ড টু অ্যাডপ্ট, না গুগলের কথা আমরা পড়িনি, তো আমরা 40-এর অ্যান্সার এখনো পাইনি। 40-এর অ্যান্সার হয়তো জিতে আছে, আমরা এই জায়গায় এসে এইচ এর অ্যান্সার দিয়ে দেবো। আমাদের অপশন বাকি আছে শুধু 4 এবং 5। তো আমরা কি করলাম দেখলেন তো, আমরা হচ্ছে যেহেতু এটা বড় প্যারাগ্রাফ ছিল, ওটাতে আমাদের সময় লাগতে পারে, সেজন্য ওটাকে সহজ করার জন্য আমরা মাত্র 2টা অপশনে এসে মিনিমাইজ করলাম। নাও এবার ফাইনাল একটা কাজ আপনাদের জন্য, জি প্যারাগ্রাফটা আপনারা পড়বেন সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিটের মধ্যে পড়ে আপনাদেরকে অ্যান্সারটা দিতে হবে। জি প্যারাগ্রাফটা সবাই এবার 1 মিনিটের জন্য পড়ুন। লাস্ট প্রশ্নের জবাব আমরা দিতে যাচ্ছি। জি প্যারাগ্রাফ পড়বেন 1 মিনিট ধরে, পড়ুন সবাই, দ্রুত পড়ার চেষ্টা করুন। এক মিনিট শেষ, মূল সামারিটা বোঝার চেষ্টা করুন। এখানে আসলে কি নিয়ে কথা বলছে? এখানে ডিসঅর্গানাইজেশনের কথা বলছে, মানে এলোমেলো অবস্থা, এবং এখানে আলোচনা করছে হচ্ছে যে কি কি কোম্পানিগুলো এই ডিসঅর্গানাইজেশনকে অ্যাডপ্ট করেছে। তার মধ্যে একটা দিচ্ছে অটিকন, তারা হচ্ছে ডিসঅর্গানাইজ অপশনে এসেছে। এই অ্যাপ্রোচটা প্রুভ টু বি হাইলি সাকসেসফুল ইনিশিয়ালি উইথ ক্লিয়ার ইমপ্রুভমেন্ট। সিমিলার ফ্যাশনে জিই এরাও ডিসঅর্গানাইজেশন নিয়েছে, বাউন্ডারি লেস অর্গানাইজেশন তারা। এটার মানে হচ্ছে বেরিয়ার বিটুইন ডিফারেন্ট পার্ট অফ দ্য কোম্পানি, কোম্পানির বিভিন্ন পার্টের পার্থক্যগুলো করে থামিয়ে দিয়েছে। আচ্ছা, আর ভার্চুয়াল কোলাবোরেশন গুগল কি করেছে একটু দেখি, কারণ গুগল আমাদের একটা প্রশ্ন অংশ আছে। Google and a number of other tech companies have embraced, at least in part, this kind of flexible structure and facilitating by technology and strong companies values which glue people together. মানে ফ্লেক্সিবল স্ট্রাকচার চলে এসেছে, ওভারঅল সবগুলো আসলে ফ্লেক্সিবল স্ট্রাকচারে চলে এসেছে। এর সাথে এবার আমরা যদি দেখি আমাদের যে দুটো অপশন আছে, organizations that put a new approach into practice অথবা companies that have suffered from changing their approach। সোজা হিসেব, রাইট? সবাই সাফার কি তারা করেছে? আপনারা আনমিউট করতে পারবেন কিন্তু। সাফার করছে না করছে? ও সরি স্যার, আনমিউট করতে পারছেন না, সরি।
তারা কি সাফার করতেছে? হ্যাঁ না না, পজিটিভ না নেগেটিভ? না না না, রাইট, করতেছে না স্যার। সোজা হিসাব। সাকসেসফুল ছিল, সাকসেসফুল ছিল। তাহলে এটার কিন্তু অ্যান্সারটা চুজ করাটা আপনাদের জন্য ইজিয়ার হয়ে যাচ্ছে। এটাই আমি আপনাদেরকে বলেছি যে যখন আপনারা দেখবেন যে কোনো একটা প্যারাগ্রাফ অনেক বড়, ওটাকে বাইপাস করে বাকিগুলো সলভ করতে থাকবেন, অপশন কমায় আনেন। 4 নম্বর আমাদের অ্যান্সার হয়ে যাবে। Google was inspired to adopt flexibility by the success of General Electric. জেনারেল ইলেকট্রিকের সাথে গুগলের কোনো কানেকশন কি এখানে দেখিয়েছে সবাই? না স্যার, গুগল কি ইন্সপায়ার হয়েছিল ওদের দ্বারা? এরকম কিছু স্যার বলা নাই। ওরা এমব্রেস করছিল, কিন্তু হচ্ছে সাকসেসের জন্যই করছিল কিনা এরকম কিছু বলা নেই। গুগল ইন্সপায়ার হয়েছিল কি হয়নি এটা আসলে বলেনি, কারেক্ট। সো এই জন্য আমাদের অ্যান্সার আসলে কি হবে? নট গিভেন হবে। তাহলে আমাদের লাস্টের প্রশ্নটার জবাব হচ্ছে নট গিভেন, আর জির অ্যান্সার হচ্ছে আমাদের 4। ওকে, লেটস সি। চলুন আমরা এই অ্যান্সার গুলোকে লিখে ফেলি। এরই সাথে সাথে আমাদের সবগুলো প্রশ্নের জবাব শেষ হলো। নট ওভারঅল আমাদের ক্লাস এখানে আজকে শেষ হতে যাচ্ছে। ওভারঅল আপনাদের মন্তব্যটা বলুন, কি মনে হচ্ছে? আমরা যে অ্যাপ্রোচটা সলভ করলাম, আমরা সলভ করলাম যে কোশ্চেন টাইপটা বা প্যাসেজটা, সেটার নাম ছিল হচ্ছে আমরা সলভ করছি ওয়াই কোম্পানি শুড ওয়েলকাম ডিসঅর্ডার। সলভ করেছে আমরা কেমব্রিজ 14 টেস্ট টুর প্যাসেজ 3। এটা মোটামুটি বেশ হার্ড একটা কোশ্চেন টাইপই ছিল, কিন্তু এখানে 3 ধরনের প্রশ্ন ছিল। আমরা 3 ধরনের প্রশ্নকে প্যারালাল অ্যাপ্রোচে একসাথে সলভ করেছি। সো এইটা আপনাদেরকে যেহেতু ক্লাসে করানো হচ্ছিল, সো অবভিয়াসলি অনেক সময় আমাদের লেগেছে, বাট এটাকে 20 মিনিটে করা পসিবল। 20 মিনিটে করা পসিবল, বাট আমরা পুরোটা আসলে এখানে দেখতে পেলাম। সবার কি মনে হচ্ছে? বোঝা যাচ্ছে ইফেক্টিভ স্যার আমি একটু করা আমার যাবে? একটা ভিউজ শেয়ার করতে চাচ্ছিলাম। জি বলুন। স্যার আপনি মোস্তফা। যে প্যারালাল অ্যাপ্রোচ যেটা বললেন, জি যেটা স্যার, স্যার আমরা ক্লাস প্যারালাল চলাকালীন অ্যাপ্রোচ। সময় আমরা প্র্যাকটিসও করলাম। জি। স্যার সাইমultaneously এটা কি মানে আমি জানি না স্যার, এটা আমার জন্য ফার্স্ট টাইম, এই জন্য আমার কাছে একটু কমপ্লেক্স মনে হচ্ছে কিনা। হুম হুম, তো যেহেতু আপনি ক্লাস নিচ্ছেন বা আপনার আপনার জি জি। আপনার হাত দিয়ে অনেক আমার স্টুডেন্ট বের হয়ে প্রশ্নে গেছে, তো প্রশ্নে স্যার তাড়াতাড়ি তারা ভালো প্রশ্নে বলতে চলে আসুন। পারবেন হ্যাঁ, যে প্রশ্নে স্যার তাড়াতাড়ি এই চলে। এই তিনটা অ্যাপ্রোচ সাইমultaneously করা পসিবল কিনা, হ্যাঁ, যে লিস্ট অফ এটা আসলে হেডিং আবার হচ্ছে নট। সাইমultaneously করা পসিবল, এবং নতুন যে প্যাসেজ গুলো আমাদের আসতেছে বা নতুন যে টেস্ট গুলো আমাদের হচ্ছে, তাতে আমাদের এভাবেই আসলে করতে হবে যদি আমাদের ওই যে সময়টা কমানোর প্রয়োজন পড়ে। সো এটা আরো বেশি ইফেক্টিভ আপনাদের কাছে হবে যখন আপনারা সবগুলো কোশ্চেন টাইপের সম্পর্কে ট্রেনিংটা আপনাদের কমপ্লিট হবে, বা আপনারা যখন নিজেরা আলাদা আলাদা করে প্রত্যেকটা কোশ্চেন টাইপের উপরে ভালো করে বুঝে ফেলছেন যে হ্যাঁ আমি জানি কোন কোশ্চেন টাইপটাকে কিভাবে সলভ করতে হবে। কিছু ছোটখাটো আজকের অ্যাপ্রোচের কথা আমি বলি যে কেন এই প্যারালাল অ্যাপ্রোচটা ইফেক্টিভ হবে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আপনাদের প্যাসেজের একটা অংশকে দুবার পড়তে হবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে যখন ধরুন এ প্যারাগ্রাফ থেকে আপনি আহ একবার লিস্ট অফ হেডিং চুজ করলেন, করার পর আবার যখন এখানে গ্যাপ ফিলিংটা সলভ করলেন, দুটো প্রশ্ন আসছিল, হতে পারে যে প্রথমবার আপনি ভুল অ্যান্সার দিয়েছিলেন প্যারাগ্রাফ এর হেডলাইনে, কিন্তু যখন গ্যাপ ফিলিং এর জন্য ওই জায়গাটা পড়ে ফেললেন, তারপরে আপনি আসলে কারেক্ট করে ফেলতে পারবেন নিজেকে, কারণ ততক্ষণ আপনার অনেকখানি পড়া হয়ে যাচ্ছে, বোঝা হয়ে যাচ্ছে। সো এই জন্য যখন আপনি প্যারালালি, এটা ক্লাস্টার অ্যাপ্রোচও আপনি বলতে পারেন, যে এক জায়গাকে খেয়াল করে আর কি, যে এই জায়গায় যখন আমি পড়ছি ওখানে যেন আমার দ্বিতীয়বার আর ফেরত আসতে না হয়। মূল আইডিয়াটা হচ্ছে এটাই, যে প্যাসেজের কোনো একটা প্যারাগ্রাফ যখন আমি পড়ছি ওইখানে আমাকে যেন দ্বিতীয়বার ফেরত আসতে না হয় অন্য কোনো কোশ্চেনের জন্য। সো আমি খেয়াল করছি এই জায়গা থেকে অন্য কোনো কোশ্চেনের অ্যান্সার আসছে কিনা। তো যখন আমরা পড়ি তখন ওই জায়গাটায় আমরা যখন মনোযোগ দিই, আমরা সাধারণত বেটার আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের হয়। সো ওই একটা রিদমের মধ্যে থাকতে থাকতেই আমরা যদি সবগুলো কোশ্চেন গুলো যেগুলো ওখান থেকে আসতেছে সলভ করে ফেলি, দেখা যায় যে কারেক্ট হওয়ার চান্সটা অনেক বেশি থাকে, কারণ আপনি কিন্তু একটা থিমের ভিতর আছেন, একটা রিদমের মধ্যে আছেন। আর যদি আগে এগুলো সবগুলো ট্রু ফলস চিন্তা করে দেখেন, আগে সবগুলো হেডলাইন আপনি শেষ করলেন, করে আবার আপনি এবার হচ্ছে গ্যাপ ফিলিং এর জন্য আসলেন, এবং তারপর আবার ট্রু ফলস নট গিভেন এর জন্য যদি আসতেন,
কয়েকবার করে আপনাকে এনগেজ হতে হতো এবং একই অংশ আপনাকে দেখা যেত যে কয়েকবার করে পড়তে হচ্ছে। এই ছোট ছোট অংশগুলো মানে ডাবল রিপিটেড অংশগুলো যোগ হয়ে এক্সট্রা অনেকখানি সময় লেগে যায়, যেটার জন্য আমাদের ওভারঅল টাইমটা ম্যানেজ করতে কষ্ট হয়ে যায় এবং স্কোরের উপরে এটা একটা প্রভাব পড়ে। কারণ আপনি দেখা যাবে যে এই প্রশ্নগুলো হয়তো সোজা ছিল, কিন্তু লিস্ট অফ রিডিংস সলভ করতে এত সময় নিয়ে ফেলেছেন যে এগুলোকে আপনার আন্দাজে দিতে হলো। সো তখন আপনি আর ওগুলো মানে কারেক্ট হওয়া পসিবল হয়তো ছিল, কিন্তু স্টিল আপনি এগুলোকে কারেক্ট করতে পারলেন না। তো এই জন্য আমাদের হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচটা সবচেয়ে ভালোভাবে কাজে লাগবে। আর আপনারা আরেকটা জিনিসও দেখলেন যে যখন আমরা প্যারাগ্রাফ সলভ করছি, কোনো প্যারাগ্রাফ যদি বেশি বড় আমাদের দেখায়, সেই প্যারাগ্রাফটাকে বাইপাস করে অন্যগুলোকে আমরা সলভ করব। কারণ মনে রাখবেন আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে কারেক্ট অ্যান্সার যত বেশি সম্ভব করা। সব প্যাসেজকেই সলভ করতে হবে বা প্যারাগ্রাফকেই সলভ করতে হবে, এটাও কিন্তু আপনাদের টার্গেট না। আজকের সেশন থেকে দুটো আরো সাজেশন আমি আপনাদের দেখাবো। একটা হচ্ছে সেকশন এ। সেকশন এটা খুব কনফিউজিং ছিল। সেকশন এতে আপনারা অ্যান্সার বের করাটা, এটার হেডলাইন কোনটা হবে, এটার জন্য আপনাদের সময় বেশি লেগে যেতে পারতো। আপনাদের উচিত হতো যে প্যারাগ্রাফ এটা যখন একটু ট্রাই করছেন পারছেন না, 1 মিনিটের মধ্যে ওটাকে বাদ দিয়ে আমার এই কথাটা মনে রাখবেন এবং অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। কারণ আপনারা অনেকে আছেন এই অ্যাপ্রোচটা, এখন আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা শোনেন, কিন্তু যখন রিডিংটা করছেন তখন আর এটাকে অ্যাপ্লাই করেন না। সো ভালো মতো অ্যাপ্লাই চেষ্টা করেন। কোনো একটা প্যারাগ্রাফ 1 মিনিট হয়ে গেছে, বুঝতে পারছেন না, বাদ দেন, ওটাকে সলভ করেন না, অন্যটাতে চলে যান। হুম। কারণ শেষে সময় থাকলে আবার আপনি ব্যাক করতে পারবেন যখন অপশনস গুলো কমে এসেছে। এটা এটার ক্ষেত্রে প্রযোজ্য, এটা সব কোশ্চেন টাইপের ক্ষেত্রে প্রযোজ্য। যে একটা কোশ্চেন আপনার সামনে আছে, টাফ লাগতেছে, ওটার জন্য যুদ্ধ ঘোষণা করবেন না। স্কিপ, লার্ন টু স্কিপ, স্কিপ করা শিখুন। 10টাও যদি আপনাদের ভুল হয়, 30টা কারেক্ট হলে আপনাদের অ্যান্সার 7 আসবে। সো স্কিপ করুন, যেটা সোজা কোশ্চেন ওগুলোকে আগে ফোকাস করুন। প্রতিটা প্যাসেজে সোজা কোশ্চেন থাকে, এটা এগুলোর উপর ফোকাস করুন। 20 মিনিটের বেশি কোনো প্যাসেজ নেবেন না। আপনি যদি 20 মিনিটের বেশি নেন তাহলে আপনি পরের প্যাসেজে সময় আসলে নষ্ট করছেন। পরের প্যাসেজে হয়তো সোজা কিছু কোশ্চেন ছিল যেগুলো আপনি এই সময়ে এটার জন্য বেশি ডেডিকেটেড করতে গিয়ে আপনি আর দিতে পারবেন না। সো এইগুলো হচ্ছে আজকের জন্য মোটামুটি সাজেশন। এরই সাথে সাথে, জাকিয়া দাগ দিতেছে কোনো কারণে, এরই সাথে সাথে আমাদের আজকের সেশনটা শেষ হচ্ছে। আপনারা রেকর্ডিংটা পেয়ে যাবেন হচ্ছে ওই শেখ ফারবিন মানান আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওটার লাইভ ব্রডকাস্ট ওই অংশে, এবং রিডিং অংশ আপনারা এটাকে পেয়ে যাবেন। ঠিক আছে, সি এভরিওয়ান, দেখা হবে আপনাদের সাথে সন্ধ্যায়। আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ওখানে সবাই জয়েন করবেন 7টায়।